অ্যানোভা করেছি। অ্যানোভা মানে যদি ক্যাটাগরি অনেকগুলো হয়ে যায়, অ্যানোভা করেছি। তো এইটা একটা গেল। এরকমই যদি দুটো ক্যাটাগরির মধ্যে রিলেশনশিপ দেখতে হয়, এইটা নর্মালি একটা টেস্টিং হয়, তার নাম কাই স্কোয়ার টেস্ট। সেটা আমরা কভার আপ করিনি, যদি কখনো দরকার পড়ে দেখে নেবে। লিটল বিট ইজিয়ার দেন দ্য আদার ওয়ান। এটা আমরা কভার করতে পারিনি। আজকে যেটা আমরা কভার করব, দুটো কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের মধ্যে দুটোই কন্টিনিউয়াস যদি হয়, তখন তাদের মধ্যে রিলেশনশিপ গুলো আমরা কিভাবে মেজার করি। যেমন আজকে আমরা একটা ইউনিস্কোর ফাইল নিয়ে কাজ করব। অ্যাকচুয়ালি ওইটা 3-4টে ফাইল থেকে ডেটাটাকে তৈরি করা। তো আমি ফাইলটা সবাইকে দেখাচ্ছি। তো ইউনিস্কোর ফাইলটা হচ্ছে এইরকম। আমি এটা শেয়ার করে দেবো। ওয়াটার এডুকেশন 2015 WHO ইউনেস্কো CSV ফাইল। এইটা 3খানা ফাইল থেকে তৈরি হওয়া, মানে রিয়েল লাইফ ফাইল আছে এর মধ্যে। সেটাকে মার্জ করে একটা ফাইল বানানো আছে, তার উপরে প্রবলেমটাকে ডিজাইন করা হয়েছে। প্রবলেমটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এইরকম, এই ফাইলটার মধ্যে এই ইনফরমেশন গুলো আছে, মানে কান্ট্রি, তারপরে মিডিয়ান এজ, মানে ধরো একটা কান্ট্রি, আমি যেটাগুলো দেখাবো, সাপোজ একটা, এটা একটা সোশ্যাল সায়েন্সেরই কেস স্টাডি, কারণ সায়েন্সের কেস স্টাডি গুলো খুব কমন, কিভাবে ব্যবহার করতে হয় একই কনসেপ্ট, ভ্যারিয়েবল গুলো খুবই আলাদা হবে। এইটাকে দেখে নাও, তবে সায়েন্সেরটা তোমরা কোরিলেট করতে পারবে। তো এইটাতে কি ইনফরমেশনটা আছে, এটা একটা সোশিও ইকোনমিক্সের প্রবলেম। সেটা হচ্ছে এরকম যে অনেকগুলো কান্ট্রির ডেটা আছে। ইউনেস্কোর ফাইলটায় অনেক কান্ট্রির ডেটা ছিল। সেখানে ধরো এ থেকে নিয়ে জেড পর্যন্ত কান্ট্রিগুলোকে, সবকটা নয়, যেগুলো ডেটা অ্যাভেলেবেল আছে ইউনেস্কোর কাছে, এই কান্ট্রিগুলোর লিস্ট করা আছে। তার পাশে লেখা আছে, ফার্স্ট কলাম হচ্ছে কান্ট্রি, সেকেন্ড কলাম হচ্ছে মিডিয়ান এজ, মানে ওখানে যে ওই কান্ট্রিতে যে মানুষগুলো থাকে তার এজের মিডিয়ান। তার মানে আমি যদি বলি এজ 33 হচ্ছে, ধরো একটা কান্ট্রির নাম, ধরো আমি বললাম মানে লেটস সে ইজিপ্ট একটা কান্ট্রি, ঠিক আছে। এবার ইজিপ্ট এই কান্ট্রিটার যদি আমি বলি মিডিয়ান এজ 30 ইয়ার্স, তার মানে টোটাল কান্ট্রিতে হাফ লোকের বয়স 30-এর কম, বাকি হাফ লোকের 50%-এর বয়স 30-এর বেশি। সুতরাং প্রত্যেকটা কান্ট্রির একটা মিডিয়ান এজ আমরা ওখানে রেখেছি, হুইচ মিনস দ্যাট 50% of the people is less than 30 and another 50% is greater equals to 30. এটা মানে হচ্ছে মিডিয়ান। এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া হয়েছে, পার্সেন্টেজ $1। এটার মানে হচ্ছে নাম্বার অফ সিটিজেন লিভিং অন $1 পার ডে অর লেস। মানে ধরো 100 জন লোকের মধ্যে কতজন মানুষ আছে যারা $1 বেশি, $1 কম টাকায় ওরা সারাদিন কাটায় আর কি, হুইচ ইজ এ ভেরি স্মল অ্যামাউন্ট। $1 মানে অ্যারাউন্ড ধরো 90 রুপিস। তো একটা মানুষের বেঁচে থাকার জন্য 90 রুপিসের কম। তো ধরো তুমি যদি আফ্রিকান কান্ট্রিতে যাও, তাহলে দেখবে যে এই মানুষগুলোর পার্সেন্টেজ অনেক হাই। কম্পারেটিভলি ডেভেলপড নেশনে গেলে দেখা যাবে এই পার্সেন্টেজটা খুব লো। মানে আমরা বলতে চাইছি কতজন মানুষ $1 বেশি কম টাকায় বেঁচে আছে পার ডে। ওকে, কত পার্সেন্ট টোটাল সিটিজেন যত হবে তার কত পার্সেন্ট হচ্ছে এতে বেঁচে আছে। নেক্সট একটা কলাম হয়েছে পার্সেন্টেজ বেসিক, এটা 2015-এর ডেটা। বেসিক 2050 স্যানি মানে হচ্ছে গিয়ে না পার্সেন্টেজ অফ সিটিজেন উইথ বেসিক স্যানিটেশন অ্যাক্সেস। মানে বুঝতে পারছো, স্যানিটেশন তো সব দেশে ইকুয়ালি নেই। কত পার্সেন্টেজ লোক বেসিক স্যানিটেশন অ্যাক্সেস করতে পারে, কতজন, মানে যদি লেখা যায় 30%, 30 লেখা থাকে ফিল্ডের ভ্যালু, তার মানে 30% লোক বেসিক স্যানিটেশনের অ্যাক্সেস আছে, বাকিদের কিন্তু নেই। তো যত আন্ডার ডেভেলপড নেশনস এর দিকে যাবে এই সংখ্যাটা বাড়বে, আর অফকোর্স ডেভেলপড কান্ট্রিতে এটা হবে না। তো এরকম ভাবে নেক্সট হচ্ছে সেফ স্যানিটাইজেশন। একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে সেফ। মানে সেফ ইন দ্য সেন্স আর একটু বেটার, মানে সব কন্ডিশন ইজ ওকে এবং সেফ। অনেক দেশে আছে স্যানিটেশন ব্যবস্থা ঠিকঠাক নেই, অনেক দূরে দূরে গিয়ে বিভিন্ন কাজকর্ম করবার ফলে রাত্রি অন্ধকারে বিভিন্ন রকম মিসহ্যাপ ঘটে। সেখানে দেখা যাবে যে অনেক ধরনের মানে ট্রাফিকিং অ্যাক্টিভিটিস হয়, অনেক কিছু পাচার হয়, অনেক কিছু হয়। সো এখানেও তাই, কতজন সিটিজেন আছে সেফ স্যানিটেশনকে
অ্যাক্সেস করতে পারে, এটাও একটা ইউনেস্কোর ফাইল আছে যে 2015 ওরা বের করেছিল এত পার্সেন্ট লোক সেটা করতে পারে। সিমিলারলি বেসিক ওয়াটার, কত পার্সেন্ট মানুষ মানে বেসিক ওয়াটারটাকে অ্যাক্সেস করতে পারে, কত পার্সেন্ট মানুষ সেফ ওয়াটারকে অ্যাক্সেস করতে পারে সেটাও লেখা আছে। আর এবার কোশ্চেন হচ্ছে কত পার্সেন্ট মানুষ স্কুলে যায়, মানে এই পার্স ইন স্কুল মানে পার্সেন্টেজ অফ স্কুল এজ পিপল ইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল। টোটাল ওই এজের যে বাচ্চারা আছে তাদের মধ্যে কত পার্সেন্ট প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুলে যায়। মানে ধরো আমরা বলছি যে 18 বছরের নিচে হলে পরে এরা হচ্ছে স্কুল এজ, মানে 18 বা 16 ধরো, প্রাইমারি সেকেন্ডারি মানে 16 ইয়ার্স। তাহলে ওই দেশের সমস্ত 16 ইয়ার্সের বাচ্চাকে আমরা ক্যালকুলেট করলাম কতগুলো আছে, তাদের মধ্যে কজন স্কুলে যায় সেইটাকে আমরা সেই পার্সেন্টেজটাকে এইখানে বসাচ্ছি। তারপরেরটা হচ্ছে ফিমেল ইন স্কুল, মানে ফিমেল আর মেলে স্প্লিট করা আছে ফিগারটাকে। এখন আমাদের অবজেক্টিভ হচ্ছে যে বোঝা যে এই ধরনের যে ব্যবস্থাগুলো আছে ওয়াটার স্যানিটাইজেশন, এর সঙ্গে স্কুলে অ্যাডমিশন বা নাম্বার অফ এনরোলমেন্টের কোনো কানেকশন আছে কিনা। মানে আমরা এরকম কি কিছু ভাবতে পারি যে ওয়াটার অ্যাক্সেসটা যার ভালো সেখানে হয়তো মহিলারা বেশি পড়াশুনো করছে, বা স্যানিটাইজেশন ভালো হলে মহিলারা বেশি পড়াশুনো করছে। মানে হচ্ছে ধরো নর্মালি আন্ডার ডেভেলপ নেশনগুলোতে মেয়েরাই সাধারণত ইথিওপিয়া এইসব জায়গাতে মেয়েরাই জল টল আনে, অনেক দূর দূর থেকে যদি আনতে হয় তাহলে অনেকটা সময় নষ্ট হবে, অনেক টাইম চলে যাবে এবং অনেক এনার্জি চলে যাবে, সেক্ষেত্রে ওদের স্কুল ড্রপ আউট হওয়ার বা স্কুলে না যাওয়ার টেন্ডেন্সিও বেশি হতে পারে। সো হোয়াট we want to understand the relation between, let's say, female in school versus basic water access। মানে আমি বলছি ওয়াটার অ্যাক্সেস ঠিক হলে স্কুলে বেশি যায় কিনা বা উল্টোটা। সো তার মানে এইখানে দেখো এইটাও একটা নিউমেরিক ভ্যারিয়েবল বা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, কোনো ক্যাটাগরি নয়, পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট লোক ব্যবহার করছে আর কত পার্সেন্ট লোক স্কুলে যাচ্ছে সেটাও কিন্তু একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তার মানে এই দুটো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল আর কানেক্টেড কিনা, মানে একটা বাড়লে আরেকটা বাড়ে কিনা, একটা কমলে আরেকটা কমে কিনা, বা উল্টোটা একটা বাড়লে আরেকটা কমে কিনা, এইরকম। যেমন একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমি মানে যদি এই ওয়াটার অ্যাক্সেস বা স্যানিটাইজেশন অ্যাক্সেসটা ভালো হয় তাহলে আমি আশা করতে পারি এই স্কুলে যাওয়ার রেটটা বাড়বে, এটা আমার একটা এক্সপেকটেশন, বা ভাইস ভার্সা। আবার অন দ্য আদার হ্যান্ড তুমি যদি এই ফিগারটাকে দেখো $1, আমি বলছি যে যে দেশে এই $1 বেঁচে থাকার লোকের সংখ্যা অনেক বেশি হবে সেই দেশে হয়তো দেখবে স্কুলে যাওয়ার প্রবণতাটা কম হবে, বিকজ $1 ইজ এ ভেরি মিনিমাম অ্যামাউন্ট, যারা ওইটাতে বেঁচে থাকে তারা লেখাপড়ার মতন একটা অত সফিস্টিকেটেড জিনিস নাও করতে পারে। সুতরাং এখানে কিন্তু রিভার্সলি কানেক্টেড, মানে আমি বলছি এইটা যদি বাড়ে তাহলে স্কুল এডুকেশনটা কমতে পারে। আবার তুমি যদি ওয়াটারের সঙ্গে স্কুলকে করো তাহলে ওয়াটার যদি বাড়ে অ্যাক্সেসটা তাহলেও দেখবে স্কুলটাও বাড়তে পারে এনরোলমেন্টটা। সো দেয়ার আর মেনি ওয়েজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ডেটা অ্যান্ড সি দ্য ইনার মিনিংস, মানে কি হচ্ছে ভেতরে। ডাজ ইট মেক সেন্স? সবাই কি বুঝতে পারছো কি বলছি আমি? ইজ দ্যাট ওকে? এনি কোশ্চেন? ফাইন। তো তার মানে যখনই তোমার কাছে দুটো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, সাপোজ ধরো আমি একটা অন্য প্রবলেমে যাচ্ছি, ধরো তুমি একটা বায়োলজির প্রবলেম নাও, তুমি কোথাও একটা হরমোনাল কিছু ইনজেকশন দিচ্ছ, দিয়ে তার হাইটটা মেজার করছো, প্ল্যান্টার হাইট এবং তার গ্রোথ। আই ডোন্ট নো হাউ টু মেজার দ্য গ্রোথ অ্যান্ড অল, বিভিন্ন প্ল্যান্টের বিভিন্ন রকম হতে পারে, এটা বটানির কেস স্টাডি যদি হয়। তাহলে কোশ্চেন হচ্ছে এই হাইট আর গ্রোথটা কানেক্টেড কিনা, একটা বাড়লে একটা কমে কিনা, সেটাও দেখার বিষয় আছে। সাপোজ কোনো একটা ড্রাগ তুমি দিচ্ছ, ড্রাগের অ্যামাউন্টের ওপর, অ্যামাউন্টটা একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, তার উপর গ্রোথ ইজ অলসো এ কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ওটা ইনভার্সলি কানেক্টেড নাকি ডাইরেক্টলি কানেক্টেড? হ্যাঁ, যদি ওটাতে কাজ হয় তাহলে যদি তুমি অ্যামাউন্টটা বাড়াও, স্লাইটলি ডোজেসটা বাড়াও, তাহলে হাইটের বাড়ানোর হাইটটাও একটু বেশি বাড়ছে কিনা। সো দোজ কাইন্ড অফ টেস্টিং ইউ ক্যান ডু। মানে যে কোনো দুটো কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের মধ্যে যদি একটার সঙ্গে আরেকটার রিলেশনশিপটাকে বার করতে হয় তাহলে তাহলে আমরা আজকে যেটা করছি সেই পদ্ধতিগুলোকেই অ্যাপ্লাই করবো আর কি। সো আই হোপ দ্য কন্টেন্ট ইজ ক্লিয়ার। তাহলে আমি একটা ফাইল সবাইকে দিয়ে দেবো, সেটা হচ্ছে এইটা। এই ফাইলটা অ্যাকচুয়ালি 3-4টে ফাইল নিয়ে ক্রিয়েট করা। এইটা এডুকেশন ডিপার্টমেন্টের ফাইল, একটা এডুকেশনের ফাইল, একটা মানে এডুকেশনের ফাইল থেকে স্কুলের ডেটাটা এসেছে, এই স্কুলের এনরোলমেন্ট।
আর সোশিও ইকোনমিক ফাইল থেকে এই স্যানিটেশন অ্যাক্সেস এবং ওয়াটারেরটা এসেছে, আর জেনারেল কান্ট্রি ডেটা থেকে এই ওইটা কোনো একটা ফাইন্যান্সিয়াল ডেটা থেকে এই ডলার ফিগারটা আর মিডিয়ান এজটা এসছে। তো এই তিনটাকে মার্জ করে একটা ফাইল বানানো হয়েছে। সো দ্যাট ইজ দ্য মেন ফাইল ফর আওয়ার স্টাডি টুডে। ওকে, সো লেটস প্রসিড। সো ফার্স্ট অফ অল আমরা এটাকে লোড করব আর এর মধ্যে, দিয়ে ডেটাটাকে একবার চোখে দেখে তারপরে আমরা দেখবো যে কি কি কাজ করা যেতে পারে এর উপরে। তো আমি আর এর উইন্ডোটাতে যাচ্ছি। সো আর স্টুডিও, সো আমরা যে ফাইলটা নিয়ে কাজ করব সেটা আমার এখানে রাখা আছে, সে ড্রাইভ। এই যে ডেটা ফাইলটার মধ্যে এই ওয়াটার এডুকেশন, দেখো যদি ক্লিক করি তাহলে বুঝতে পারবে। এই যে কান্ট্রি লেখা আছে অ্যালবানিয়া, অ্যান্টিগুয়া, আর্জেন্টিনা। এখানে মিডিয়ান এজ 32.9, 30.5, দিস আর অল রিয়েল ডেটা। এই পার্সেন্টেজ অফ পিপল লিভিং লেস দেন $1, এটা হচ্ছে 1% লোক অ্যালবানিয়াতে। তুমি দেখো যদি ডেভেলপ নেশন গুলোকে দেখবে, বা যেমন ধরো এই দেখো এই আফ্রিকান কান্ট্রি কেমেরুন 27.6% লোক কিন্তু $1 বেশিতে থাকে। হ্যাঁ, কম্পারেটিভলি তুমি যদি ডেভেলপ নেশন গুলোতে যাও, বিশেষ করে এই যে ইউরোপের দেশগুলো দেখো, ফিনল্যান্ড মাত্র 1%, ফ্রান্সেরটা পাইনি, নট অ্যাপ্লিকেবল, জর্জিয়া, এটা এইগুলো লাতিন আমেরিকান কান্ট্রি, ঘানা এটাও খুঁজে পাওয়া যায়নি, গ্রিস দেখো ইউরোপিয়ান কান্ট্রি, খুব কম লোক, মাত্র 1% লোক $1 বেশি, $1 বেশিতে থাকে। তো তুমি যদি হন্ডুরাস, এই যে এইগুলো সব লাতিন আমেরিকান কান্ট্রি যেগুলো আছে একটু অনুন্নত, সেসব জায়গায় এটা বেশি। তুমি ইসরায়েলে যাও দেখবো অনলি 1%। তার মানে দিস ইজ হোয়াট দ্য ইনফরমেশন। সিমিলারলি এইটা হচ্ছে স্যানিটাইজেশন অ্যাক্সেস, বেসিক স্যানিটাইজেশন অ্যাক্সেস। যত দেখবে যার এইটা কম তার এটা হাই থাকবে, মানে যে দেশগুলো উন্নত তাদের 100% সবাই স্যানিটেশন অ্যাক্সেস করে। কম্পারেটিভলি দেখো এই যে বুরকিনা, এটা একটা আফ্রিকান কান্ট্রি, এর $1 থাকার লোকও বেশি, প্লাস মাত্র 44% লোক বেসিক স্যানিটাইজেশন অ্যাক্সেস করে, মানে বাকিদের স্যানিটাইজেশনের ব্যবস্থাই নেই। সো দিস কাইন্ড অফ ইনফরমেশন আর দেয়ার। সিমিলারলি এখানে বাকিগুলো আছে, সেফ স্যানিটাইজেশন, বেসিক ওয়াটার, এটা হচ্ছে সেফ ওয়াটার। বেসিক ওয়াটার মানে জল আসে, সেফ ওয়াটার মানে পিউরিফাইড হয় কিনা, ফিল্টার হয় কিনা, এইসব ব্যাপার, মানে ওর মধ্যে মিনারেলস ঠিকঠাক থাকে কিনা এগুলো। সুতরাং তার জন্য এক্সট্রা ফিল্টার প্লান্ট থাকতে হয়। তো এটা হচ্ছে পার্সেন্টেজ ইন স্কুল, 91% স্কুলে যায়, সেই মানে টোটাল স্কুল এজ পপুলেশনের 91% স্কুলে যায়, কিন্তু এরকম ভাবে ফিমেলেরটাও আছে আর মেলেরটাও আছে। সো দিস ইজ দ্য এন্টায়ার ডেটা সেট। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা উঠানোর জন্য ডেটাটাকে তোলার জন্য ফার্স্টে আমরা করব সেট WD। আমরা প্রথমে আমাদের ডিরেক্টরিটাকে ম্যাপ করব, সবাই শিখে গেছো, পরীক্ষার সময় এটাই করবে তোমরা। সো ডিরেক্টরি ইজ দিস ওয়ান, এইটা আমার ডিরেক্টরি। ডিরেক্টরিটাকে তুমি সেট WD করে নিয়ে যাবে। সো একটা কোর্সের মধ্যে আমরা লিখবো, পরীক্ষার সময় যখন প্রবলেম দেবো, একটা ডেস্কটপে একটা ফাইল থাকবে, সেই ফাইলটাকে তোমাদের রেসপেক্টিভ সোর্স ডিরেক্টরিতে নিয়ে যাবে। তাহলে আমরা একটা ফোল্ডার সেটিং করলাম, এটা যদি রান করি, আমরা রান হয়ে গেল, সেট WD হলো। নেক্সট আমরা যেটা করবো, এটা একটা CSV ফাইল, তো রিড CSV, read.csv, রিড CSV আমরা ফাইলটার নাম দেবো। ফাইলটার নামটা তোমরা কপি করে নিয়ে আসো এখান থেকে, আমরা কপি করব, রাইট ক্লিক অ্যান্ড কপি, রিনেম করলেই নামটা উঠে যাবে। তোমরা জানো যারা যারা ক্লাস করছিলে আগের দিন, .csv এক্সটেনশনটা লিখলে ভুললে চলবে না। সো ইফ আই রান দিস কোড, এটাকে আমার একটা ভ্যারিয়েবলে তুলতে হবে। ধরো আমি ভ্যারিয়েবলটার নাম দিলাম ওয়াটার এডুকেশন ফাইল, যাই হোক একটা নাম দিলাম। তাহলে এবার যদি আমি ভিউ করি এই ফাইলটাকে, সবাই এগুলো জানো এখন। সো ওয়াটার এডুকেশনটাকে যদি ভিউ করো, ইউ উইল সি দ্য ফাইল। এই ফাইলটাকে আমরা লোড করলাম, দিস ইজ দ্য ফার্স্ট থিং। এবার
লেটস গো ব্যাক টু আওয়ার পিপিটি। তো এটা হয়ে যাওয়ার পর লোড হয়ে গেল আমাদের ডেটাটা। নেক্সট দেখো, আমরা ধরো এই বেসিক ওয়াটার অ্যাক্সেস আর ফিমেল ইন স্কুল এই দুটোকে কোরিলেট করতে চাইছি, এই দুটোর মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা দেখতে চাইছি, সেটা আমাদের ফার্স্ট কাজ। তো আমরা একটুখানি এটার যদি করতে চাই তাহলে আমরা প্রথমে আমরা একটা ধরো প্রবলেম দিলাম যে মিন বার করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করো। তো তোমরা মিন বার করতে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে অলরেডি শিখে গেছো। তো মিন বার করার টেকনিকটা কি ছিল, আমরা ডিপ লাইব্রেরি ইউজ করব একটা। তো আমি বলেছিলাম যে টাইডিভার্স বলে একটা লাইব্রেরি আছে যার মধ্যে সব কটা ইনক্লুডেড থাকে, মানে ডিপিএলওয়াইআরও থাকে, জিজি প্লটও থাকে, সব থাকে। সুতরাং একবার এইটা কল করলে হবে। আর যদি সেটা না চাও তাহলে প্রথমে ডিপিএলওয়াইআর, তারপরে তুমি জিজি প্লট, এগুলো ধীরে ধীরে করতে পারো। নর্মালি সেটাই করা উচিত, কারণ টাইডিভার্সে আরো অনেক অ্যাডিশনাল লাইব্রেরি থাকে যেগুলো দরকার নেই, তাতে র্যাম ওভারলোডেড হয়। তো যাই হোক, আমি আজকে অত বেশি টাইপ করার টাইম নেই বলে আমি একবারে টাইডিভার্স দিয়ে করছি। বাট স্ট্যান্ডার্ড প্রসেস হচ্ছে ওইভাবে করা নয়। স্ট্যান্ডার্ড হচ্ছে যখন যেটা দরকার সেটাকে অ্যাক্সেস করাই বেটার, আদারওয়াইজ প্রোগ্রামটা রান করলে র্যামটার অনেকটা জায়গা হয়। সুতরাং অনেক লার্জ ফাইলের ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট প্যারামিটার যে তুমি আননেসেসারি জিনিসপত্র লোড করবে না। এনিওয়ে, সো এটা আমরা লোড করলাম। করার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে মিন আর ডেভিয়েশন বার করা। তো সেটা আমরা কিভাবে বার করব, এই ওয়াটার, ক্যান এনিবডি টেল মি হাউ টু ডু দ্যাট? আমরা শিখেছি যে একটা ক্লজ, কি ক্লজ দিয়ে বার করা যেতে পারে, কি ক্লজ দিয়ে বার করতে পারি আমরা মিনটাকে? বার মিন মানে কি, মানে এই যতগুলো এই যে গোটা ফাইলটার একটাই রেকর্ড হবে, মানে সব দেশের মিন। তার মানে ইটস এ সামারাইজেশন প্রবলেম। তার মানে আমাদের একটা সামারাইজ বলে ক্লজ ছিল, আমরা সামারাইজ করলে সবারটা নিয়ে মিনটাকেও তৈরি করে দেবে। সো যদি তোমরা সামারাইজ ছোট ছোট প্রবলেম পরীক্ষার সময় আমরা এগুলো দেবো, হ্যাঁ, এটা বার করতে এটা বের করতে, তখন এরকম সিম্পল প্রবলেম। সামারাইজ, কাকে সামারাইজ করব? একটা হচ্ছে যে মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করব, ফিমেল ইন স্কুল আর পার্সেন্টেজ বেসিক 2015 ওয়াটার, এই দুটো ফিল্ডের মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করব। তো আমরা তাহলে ধরো লিখছি মিন এইটার নাম দিচ্ছি হচ্ছে ধরো ফিমেল ইন স্কুল, ঠিক আছে, এফএস, ফিমেল ইন স্কুলকে ছোট করে লিখছি এফএস ইজ ইকুয়ালস টু মিন। আর এখানে আমরা দেবো হচ্ছে গিয়ে ওই ফিল্ডটার নাম, রাইট, ফিমেল ইন স্কুল। এইটা যদি আমি রান করি, এখন দেখি কি হয়। ফার্স্টে একটা করে এটা রান করলে ওর মিনটা আমাদেরকে দেখাচ্ছে যে 87.055। তার মানে একটা জিনিস হচ্ছে যে 87% হচ্ছে মিন, তার মানে খুব হাই এন্ডেই আছে মিন। মানে যারা স্কুলের পড়ার তাদের টোটাল স্কুল স্টুডেন্টের রেসপেক্টে 87, টোটাল স্কুল এজ মানে পার্সনের রেসপেক্টে 87% স্কুলে পড়ছে, হুইচ ইজ এ ভেরি গুড অ্যাভারেজ। বাট দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল অ্যাভারেজ। এর মধ্যে অনেক কান্ট্রি আছে কম, অনেক কান্ট্রি আছে বেশি। ওকে, সো দিস ইজ হোয়াট ওয়ান। Another one is standard deviation. So you can give a comma, then you can write, let's say SD আবার FS, মানে ফিমেল ইন স্কুলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বার করছি। সেটার জন্য একটা SD বলে ফর্মুলা আছে, আমরা বহুবার ব্যবহার করেছি। তো সেখানেও তুমি এটা দিয়ে দাও, it will calculate. Okay, so if you run, তাহলে দেখো 87 পয়েন্ট হচ্ছে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 15%। তার মানে এটার মানেটা কি, অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে যে মিনটা 87 আর তার পাশে -15 থেকে +15 এর মধ্যে ওর বাকি ডিস্ট্রিবিউশনটা ঘোরাঘুরি করছে, এরকম টাইপের। তার মানে বেশিরভাগ লোক এখানটায় আছে, বাকিরা এর -15 +15 এর মধ্যে। এটা ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে 30 আর -30, এরকম মোটামুটি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে সব লোকই এসে যায়, ঠিক আছে, এরকম ভাবে জিনিসটা হয়। তো 30, এটা 60 হবে, এটা 60। তো ফাইন, সো দিস ইজ দ্য মিনিং অফ দিস মিন অ্যান্ড ডেভিয়েশন। এটা সবাই আমরা অলরেডি জানি। তো এই দুটো আমরা মেজার বার করতে পারলাম। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে বোঝা এই দুটোর মধ্যে রিলেশনশিপ বা কানেকশন, ঠিক আছে। এবার এইটা বোঝার জন্য এটা আমরা করতে পারি। সো লেটস গো অ্যাহেড। একটা স্ক্যাটার প্লট বলি আমরা। স্ক্যাটার প্লট মানে এক্স অ্যাক্সিসে একটা ভ্যারিয়েবল
আর ওয়াই অ্যাক্সিসে আরেকটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। এই দুটোকে যদি রাখি তাহলে যে যেটা তৈরি হয় তাকে আমরা বলি স্ক্যাটার প্লট। মানে ধরো স্ক্যাটার প্লট মানে ধরো এইবার আমি এক্স অ্যাক্সিসে রাখছি হচ্ছে ওয়াটার অ্যাক্সেস, আর ওয়াই অ্যাক্সিসে রাখছি হচ্ছে পার্সেন্টেজ অফ ফিমেল গোয়িং টু স্কুল। তাহলে ধরো কোনো একটা কান্ট্রি, ধরো ওই অ্যালবানিয়া, তার ওয়াটার অ্যাক্সেস ধরো এতটা আর ফিমেল এডুকেশনের পার্সেন্টেজ এতটা, তাহলে এই পয়েন্টটা মার্ক আপ করবো। সিমিলারলি আরেকটা কান্ট্রির ডেটা ধরো এইটা, আরেকটা কান্ট্রির, তো এভরি পয়েন্ট ইজ নাথিং বাট এটাকে আমরা বলি এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম। মানে এই পয়েন্টটা মানে কি, এর একটা ডিস্টেন্স আছে এই দিকে আর একটা ডিস্টেন্স আছে এই দিকে। এই ডিস্টেন্সটা মানে হচ্ছে ওর ওয়াটার অ্যাক্সেসের ভ্যালু, আর এই ডিস্টেন্সটা মানে হচ্ছে ওর পার্সেন্টেজ অফ ফিমেল ইন স্কুলের ভ্যালু। তার মানে প্রতিটা পয়েন্ট আসলে এক্স ওয়াই কোঅর্ডিনেট, রাইট? তো এরকম ভাবে অসংখ্য পয়েন্ট আমরা এরকম ভাবে সব কান্ট্রির জন্য একটা একটা করে পয়েন্ট হবে। পয়েন্ট হলে তখন নেচার মানে কিভাবে স্ক্যাটার্ড হয়ে আছে এই দুটো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল সেটা আমরা দেখতে পাই। তো এটা জিজি প্লট দিয়ে আমাদের ড্র করতে হয়। তো জিজি প্লট দিয়ে ড্র করার জন্য আমরা যেটা ইউজ করব, কি করব, জিওম পয়েন্টকে ব্যবহার করব। মানে কি করব, প্রত্যেকটা পয়েন্টকে, জিওম পয়েন্ট মানে কি, পয়েন্টগুলোকেও এনলাইট করবে, তাহলে পরে তুমি পয়েন্টগুলোকে দেখতে পাবে। যেমন ধরো এবার যদি আমি ড্রটা করি জিজি প্লট, সবাই এখন জেনে গেছো জিজি প্লট কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে এটাকে দিয়ে দিই, ডেটা ফাইলটাকে ফার্স্টে দিয়ে দিলাম, পাইপ করলাম জিজি প্লট। এবার জিজি প্লটের মধ্যে আমাদের প্রথমে কি থাকে, এইএস একটা দেখো লেখা আছে এখানে এক্স কমা ওয়াই। এক্সে আমরা কাকে রাখতে চাইছি, এক্সে ধরো আমরা রাখতে চাইছি হচ্ছে ওই এডুকেশন মানে একে তোমার পার্সেন্টেজ বেসিক ওয়াটার এইটাকে রাখতে চাইছি। আর ওয়াইতে আমরা কাকে রাখতে চাইছি, কতজন ফিমেল এডুকেশনে ঢুকেছে তাদেরকে রাখতে চাইছি, ঠিক আছে, ফিমেল ইন স্কুল। তো তার মানে এক্স আর ওয়াই, এই যে ছবিটা আমি ওখানে তোমাকে গ্রাফে দেখাচ্ছিলাম, এটা ওয়াটার অ্যাক্সেস, এটা হচ্ছে ফিমেলের পার্সেন্টেজ, এই দুটোকে আমি ম্যাপ করলাম অ্যাক্সিস দুটোর মধ্যে। এবার ম্যাপ করার পরে ইটস ডান। জিওম লেয়ারে আসবো, প্লাস জিওম লেয়ারে আমরা লিখবো জিওম পয়েন্ট। লেটস সে আমি বেসিক আস্তে আস্তে যাই, জিওম পয়েন্ট, সে জিওম পয়েন্ট। এবার যদি আমি রান করি এটাকে, উই উইল সি এ গ্রাফ। গ্রাফটাকে বড় করি, দেখো জিওম পয়েন্টে যখন প্লট, প্রত্যেকটা কান্ট্রির এগুলো এক একটা কান্ট্রির পয়েন্ট। তো সবাই দেখতে পাচ্ছ যে এইটা একটা মানে যদি এই পার্সেন্টেজ বেসিক ওয়াটার অ্যাক্সেসটা বাড়ে, তাহলে দেখো ফিমেলের যাওয়ার, স্কুলে যাওয়ার রেটটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। মানে ডান দিকে যদি যাও, ডান দিকে মুভ করলে ওপরের দিকে উঠছো, তার মানে একটা বাড়লে আরেকটা বাড়ে। তো তার মানে সাম কাইন্ড অফ এ রিলেশন উই আর গেটিং হিয়ার, ঠিক আছে। সো আমরা ওইটাকে আরো ড্রিল ডাউন করবো, এবার কিভাবে স্ট্যাটিস্টিক্যালি জাস্টিফাই করতে সব দেখবো। মানে এই ছবিটা আমাদেরকে এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে একটা নেচার বোঝাচ্ছে। তার মানে আমি বলছি যে যদি ছবিটা এইরকম হতো, ধরো ছবিটা যদি এরকম হয়, সব পয়েন্টগুলো এরকম 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 একদিকে যেতে থাকে, তাহলে বোঝাই যাচ্ছে একটা বাড়লে পরে আরেকটাও বাড়ছে, এদিকে যত আসবে এই দিকটাও বাড়ছে। যদি উল্টোটা হতো, মানে যদি এরকম কিছু হতো, পয়েন্টগুলো এরকম এরকম ভাবে বাড়ছে ধরো, তখন তোমার এই দিকে আসছে, তার মানে ডান দিকে এক্স বাড়লে ওয়াইটা কিন্তু নিচের দিকে নামছে, মানে একটা বাড়লে একটা কমছে। বা যদি গ্রাফটা আরো অন্যরকম হতে পারে, এরকম ধরো সব কটা পয়েন্টই এরকম ভাবে বাড়ছে, তখন তুমি লক্ষ্য করো এক্সটা বাড়ছে, ওয়াইটা কিন্তু মোটামুটি একই জায়গায় আছে, এই ডিস্টেন্সটা সব জায়গায়। তো সেখানে তার মানে এক্স আর ওয়াই এর মধ্যে কোনো রিলেশন নেই, এক্স বাড়লে ওয়াই এর চেঞ্জ হচ্ছে না, তার মানে ইটস ডিসকানেক্টেড। সো ইন দ্যাট ওয়ে, এবার কোশ্চেন হচ্ছে যে এই ছবিটা থেকে কিভাবে সেটা বুঝবো, সেটা আবার আসবো আমরা আস্তে আস্তে। তার মানে যেমন যে কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের প্রথম হচ্ছে তোমার প্রবলেমটা কি, প্রবলেম হচ্ছে তুমি দুটো জিনিসকে কোরিলেট করতে চাইছো। নেক্সট হচ্ছে তুমি এক্সপ্লোরেটরি ডেটা দিয়ে দেখবে, এক্সপ্লোরেটরি ডেটা দিয়ে এক্ষেত্রে বোঝার উপায় হচ্ছে বিশেষ করে এই স্ক্যাটার প্লট, মানে যদি গ্রাফ দিয়ে দেখতে চাও তাহলে একটা নেচার তুমি পাবে, এটা দিয়ে এক্স্যাক্টলি বোঝা যাবে না কিভাবে বাড়ছে, তবে একটা আইডিয়া করা যাবে। যেমন আমরা এইখানটা দেখতে পাচ্ছি যে প্রবাবলি একটা বাড়লে আরেকটা বাড়বে বলে মনে হচ্ছে। তো কেউ যদি এখন ঠিক উল্টোটা করো, মানে আরেকটা নিয়ে করো, ধরো আরেকটা আমরা আঁকছি, সেখানটায় আমরা ওয়াটারের জায়গায় এক্স অ্যাক্সিসে যদি আমরা ধরো ওই ডলার ফিগারটাকে রাখতাম, তাহলে আমাদের এক্সপেকটেশন হচ্ছে যদি এরকম মানুষের সংখ্যা বেশি হয়, $1 নিচে ওরা
পার ডে খরচ করে, সেটা যদি খুব বাড়ে তাহলে সেই দেশে ফিমেল ইন স্কুলটা কমে যাওয়ারই কথা। তার মানে এখানে এক্স অ্যাক্সিসটা বাড়লে ওয়াইটা কমার কথা। তার মানে ইফ আই রান দিস প্লট, দেখো এখানে একটা ওই ধরনের ট্রেন্ড তুমি পাচ্ছ। যত ডান দিকে যাচ্ছ ধীরে ধীরে কিন্তু পয়েন্টগুলো নিচের দিকে নেমে যাচ্ছে। সো হুইচ সাজেস্ট কি সাম কাইন্ড অফ ইনভার্স রিলেশনশিপ ইজ এক্সিস্টিং ফর দিস কেস, অ্যান্ড ফর দ্য প্রায়ার কেস ওইটা ওই রিলেশনশিপটা কিন্তু ইনভার্স নয়, দ্যাট ইজ কল পজিটিভ কোরিলেশন। আমরা আসবো এগুলো, মানে একটা বাড়লে একটা আরেকটা যদি বাড়ে তাকে একটা নাম দিয়ে বলা হয়, এবং একটা বাড়লে একটা কমলে তাকে অন্য নাম দিয়ে বলা হয়। সো হোয়াট আই মিন টু সে ইজ দ্যাট this scatter plot is a very important diagram to understand the uh, relationship between two continuous variable roughly. Again, please understand this is a sample, this is not the population, কারণ এখানে আমি মাত্র 97 কটা রেকর্ড আছে, হয়তো দেখা যাবে 96-97টা রেকর্ড আছে, আমরা দেখবো একটু পরে কাউন্টটা। তো এই ফাইলটা তো খোলাই আছে। সো এখানে কটা ডেটা আছে দেখো, এখানে অনলি তোমার আছে হচ্ছে কটা 97 খানা ডেটা। পৃথিবীতে তো 97 খানা কান্ট্রি নেই, কান্ট্রি হয়তো 200-250টা আছে, তোমার পক্ষে সবকিছু ডেটা কালেক্ট করাও মুশকিল। আমি এখানে একটা ডেটা সেট নিয়েছি, এটা স্যাম্পল। এবার আমার ফাইনালি যে কনক্লুড, এই স্যাম্পলটা থেকে আমি বুঝতেই পারছি যে এরা ইনভার্সলি কানেক্টেড, একটা বাড়লে একটা কমছে, কিন্তু এটা ডিসাইড করার মতন জায়গায় নেই, বিকজ আই ডোন্ট নো দ্য ফুল পপুলেশন। সমগ্র ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কথা বলতে গেলে পৃথিবীর সব দেশকে নিয়েই ভাবতে হবে। সো দেয়ারফোর এই স্যাম্পলের উপর বেস করে আমাকে ওই পপুলেশনের উপর কমেন্ট করতে হবে। এগেইন দ্য সেম স্ট্যাটিস্টিক্স ইজ কামিং। কোনো একটা স্যাম্পল, তার উপর তুমি কিছু গ্রাফ দেখো, দেখে তোমার প্রবলেমটাকে বোঝার চেষ্টা করো ঠিক ডিরেকশনে আছে কিনা, তারপর তার উপরে তুমি ফার্দার ডেটা অ্যানালিসিস করো, মানে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স টেস্ট করো। এটাই হচ্ছে যে কোনো এই ধরনের ডেটা অ্যানালিসিসের ফান্ডামেন্টাল আইডিয়া, সেটা আমরা আগে থেকেই দেখে যাচ্ছি। তো যেটা আমি বলতে চাইছি যে এটা একটা স্যাম্পল, কিন্তু এটা কিন্তু পুরো, হ্যাঁ এখন যদি তুমি পৃথিবীর সব দেশের এই ডেটাটা পেয়ে যাও, তাহলে সেটাকে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল স্টাডি, ওইভাবে ইনফারেন্সিয়াল স্টাডি বলা যায় না, সেগুলোকে আমরা মোর সার্ভে স্টাডি বলি। মানে গোটা ডেটাটাই তোমার কাছে আছে, সুতরাং এখানে ফোরকাস্ট বা স্ট্যাটিস্টিক্স দেখানোর কিছু নেই। ওই গোটা ডেটাটা থেকে যে গ্রাফটা বেরোবে সেটাই বোঝা যাবে ওর মধ্যে কানেক্টেড কিনা। এখানে যেহেতু আমি অনেক জায়গায় আননোন আছে, সেজন্য আমাকে এই সিগনিফিকেন্স টেস্টগুলো করতে হবে, এবং মোস্ট অফ দ্য রিয়েল লাইফ প্রবলেমের ক্ষেত্রে সমস্ত পপুলেশনকে খুঁজে পাওয়া যায় না, সেটা আমরা একাধিকবার ডিসকাস করেছি। তো এক্স্যাক্টলি এখানেও তাই, সুতরাং এটাও আনাদার স্যাম্পল, মাত্র 97 খানা কান্ট্রির একটা স্যাম্পল। ইজ দ্যাট ক্লিয়ার? এনি কোশ্চেন টিল নাও প্লিজ? কারো কোনো কোশ্চেন টিল দিস পয়েন্ট? ওকে, সো ফাইন। এইভাবে আমরা একটা ড্র করতে পারি। এবার কোশ্চেন হচ্ছে, আমি তোমাদের এই ফাইলটা যেহেতু শেয়ার করে দেব, সে ফাইলটা আমি অলরেডি এইভাবে লিখতে অনেক টাইম লাগবে বলে আমি এইভাবে সবকটা কোড তোমাদের কাছে শেয়ার করে দেবো। আমি সেই ফাইলটা খুঁজছি যেটা আমি শেয়ার করতে চাই, কারণ সেটার মধ্যে অলরেডি এই জিনিসগুলো করা আছে। জাস্ট আমি একবার বুঝিয়ে দেবো, তোমরা নিজেরা যখন রান করবে বুঝতে পারবে। আমি মানেগুলো সব বলে দেবো। এই ফাইলটা আমি শেয়ার করবো তোমাদেরকে। সো ইফ ইউ নোটিস, এইখানে আমরা আরেকটু বেটার ডায়াগ্রাম এঁকেছি, আরেকটু বেটার কোড লিখেছি। হ্যাঁ, অনেকটা লম্বা লিখতে হবে বলে এখন এত শর্ট টাইমে লেখা এগুলো সম্ভব নয়, বাট আইডিয়া ইজ ভেরি ক্লিয়ার। ওইভাবে আস্তে আস্তে তুমি একটার পর একটা অ্যাড করতে থাকলে নতুন নতুন জিনিস বেরোতে থাকবে। দেখো এইখানটায় এই সেম প্রবলেমটা, এখানটা যেটা আমি তোমাদেরকে বলি, তোমরা যেটা করবে পরীক্ষার হলে, আমি এরকম একটা প্রবলেম দেবো যখন, তখন বলবো যে তোমরা প্রথমে ফিমেল ইন স্কুল এই ফিল্ডার থেকে যতগুলো এনএ কলাম আছে, মানে যেখানে ভ্যালু নেই, দেখবে লক্ষ্য করে এখানে প্রচুর ডেটার উপর কিন্তু এনএ লেখা আছে, সেইগুলোকে আমরা এই ক্যালকুলেশন থেকে বাদ দিতে চাই। সো দেয়ারফর প্রথমেই তুমি ড্রপ এনে করবে ওই ফিল্ডটায়, আবার ওয়াই অ্যাক্সিস যেটা আছে এটা এক্সট্রাতেও ড্রপ এনে করলে, করে ডেটাটা একটু ক্লিন হলো। এবার তারপরে আমি সামারাইজ করলাম, করে ওই সেম জিনিসটা আমি বার করলাম। ওখানে আমি একটা দেখিয়েছি, এখানে যে দুটো ফিল্ডের ওপর কাজ করছি আমরা, ফিমেল এডুকেশন অ্যান্ড ওয়াটার অ্যাক্সেস, দুটোর উপরেই মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করা আছে। এক্স্যাক্টলি সেম ওয়েতে আমি দেখো এখানটাতে ওই স্ক্যাটার প্লটটা এখানে ড্র করেছি, সেখানে একটুখানি অ্যাডিশনাল কিছু কাজকর্ম হচ্ছে স্ক্যাটার প্লটে, একটু বলে দিচ্ছি যাতে কিনা পরীক্ষার সময় আমি যখন প্রবলেম বলবো আমি এইসব বলে দেবো, যে রংটাকে লাল করতে হবে, সাইজটাকে 2 করতে হবে, ওপেসিটিটাকে 0.6 করতে হবে। হ্যাঁ, এরকম বলে দেবো। তখন তোমরা এই জিওম পয়েন্টের ভেতরে কালারটাকে দেবে,
সাইজটাকে দেবে, আলফাটাকে দেবে, এই কোডগুলো ওপেন করবে, ওপেন করে দেখে দেখেও দিতে পারো, অসুবিধার কিছু নেই। কিন্তু কোথায় কি, যেমন তারপরে দেখো এই যে গ্রাফটা আমি বেসিক গ্রাফটা ড্র করেছি, এখানে এক্স আর ওয়াই অ্যাক্সিসের নামটা দেখো কেমন হয়ে আছে, $1, হ্যাঁ, ফিমেল ইন স্কুল, এগুলো হচ্ছে ডেটাবেজের কলাম নেম, মানে অরিজিনাল ডেটার মধ্যে এই নামগুলো আছে। এগুলোকে আমরা রিনেম করতে পারি, তার জন্য একটা ল্যাবস মানে লেভেলস, এক্স লেভেলস, ওয়াই লেভেলস। তো লেভেলস বলে একটা তুমি লেয়ার অ্যাড করতে পারো। দেখো এক্স ইকুয়াল টু এক্স অ্যাক্সিসের নাম আমি ভালো করে লিখছি এখানে, হ্যাঁ, পার্সেন্টেজ অফ ফিমেল উইথ বেসিক ওয়াটার অ্যাক্সেস। ওয়াই অ্যাক্সিসটা কি দেখাবে, পার্সেন্টেজ অফ স্কুল এজ ফিমেল ইন স্কুল, ঠিক আছে এইটা। আচ্ছা, এবার এখানে আমি আরেকটা লেয়ার অ্যাড করেছি, সেটা হচ্ছে যে আমি দেখাতে চাই হচ্ছে, মানে বলতে চাইছি যে আমি দেখাতে চাই এই এক্স অ্যাক্সিসে পার্সেন্টেজ করে করে দেখাতে চাই, মানে 0-20 এরকম না লিখে আমি লিখতে চাই 0%, 20%, 40%, যাতে জিনিসটা আরো মিনিংফুল হয়, লোকে বুঝতেই পারে ও আচ্ছা 20%, 40%। যেমন ধরো এটাকে যদি আমি এই অবস্থায় যদি আমি চালাতাম, লেটস সে আমি এটাকে রিমুভ করি, এই অবস্থায় যদি চালাই কি হয় একবার দেখে নিই আমরা, তারপরে আস্তে আস্তে এটাকে সারাচ্ছি। ধরো এইটুকু বেসিক জিনিসটা করলাম, তো আমরা যদি এইটুকু রান করতাম তাহলে তুমি দেখতে যে ওই পয়েন্টস গুলোর কালারটা রেড হয়ে গেছে, সাইজ গুলো 2 হয়েছে, আলফা ইকুয়ালস টু 0.6 মানে ওপেসিটি, মানে একটুখানি আবছা হয়ে যাবে, 1 মানে হচ্ছে কমপ্লিট পয়েন্ট, যত ওইটাকে 1 থেকে 1.9, 0.8, 0.7 করতে করতে কমালে ওটা ওর ওপেসিটিটা আস্তে আস্তে আরেকটু বেশি মানে আবছা হয়ে যাবে। যেমন দেখাচ্ছি, লেটস রান দিস কোড। এই দেখো এখানে লক্ষ্য করো কি হলো, এক সেকেন্ড, হ্যাঁ, এবার দেখো লক্ষ্য করো এখানে এক্স অ্যাক্সিসের নামটা বদলে গেল, পার্সেন্টেজ অফ ফিমেল যেরকম আমরা চেঞ্জ করলাম। কারণ যখন তুমি ফাইনালি কোনো জায়গায় ডিসপ্লে করবে, পেপারে পাবলিকেশন করার সময় যখন তোমরা গ্রাফটা থাকবে, তখন তো ওই ডেটাবেসের নামগুলো থাকবে না, ওগুলোকে প্রেজেন্টেবল ফরম্যাটে নিতে হবে। সো ইউজিং দ্যাট ল্যাবস লেয়ার উই ডু অল দোজ চেঞ্জেস, ভেরি সিম্পল, একটা লেয়ার অ্যাড করে নামটাকে চেঞ্জ করলাম। এবার এইটা আমরা রান করছিলাম, কোনটা, এইটা, ফাইন। এবার দেখো, এবার আমাদের টার্গেট হচ্ছে এইখানটায় পার্সেন্টেজ করা, তার জন্য আমরা আরেকটা লেয়ার অ্যাড করি। হ্যাঁ, দেখো আইডিয়াটা হচ্ছে যখনই তুমি কিছু করবে, লেয়ার অ্যাড করবে, নতুন নতুন ফ্লেক্সিবিলিটি আসবে গ্রাফটার মধ্যে। এবার ধরো তুমি কিছু লেয়ার এখন শিখলে, আর কিছু লেয়ার যখন অরিজিনাল গ্রাফ আঁকতে যাবে তখন গুগল করে করে শিখে যেতে পারবে, কিন্তু তোমার আইডিয়াটা থাকলো কি, প্রত্যেকটা লেয়ার অ্যাড করবে, নতুন নতুন ফিচার্স ঢুকতে থাকবে। ফিচার্সটা কোথায় গিয়ে লিখতে হবে একটু দেখে নিতে হবে, প্র্যাকটিস করতে করতে সেগুলো কিছু মুখস্থ হয়ে যাবে, আর কিছু জিনিস আছে তুমি যখন যখন করবে মানে সার্চ করে করে দেখে নিতে পারো। এখন যখনই আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের এই নাম্বারগুলোতে কোনো ফরম্যাটিং করবো, যেমন আমরা বলছি এখানে পার্সেন্টেজ লিখতে, তাহলে এটাকে স্কেল এক্স কন্টিনিউয়াস বলে একটা লেয়ার আছে, মানে তার লেভেলগুলোকে আমরা বলছি সব পার্সেন্ট করে দাও। এটা তুমি টাইপ করতে থাকলে অটোমেটিকলি ও তোমাকে মানে হেল্প করতে থাকবে কি দিতে হবে না দিতে হবে। আমরা এটার মানে হচ্ছে যে এবার এই স্কেল এক্স কন্টিনিউয়াস মানে এক্স এর যে অ্যাক্সিসটা আছে তার যে ভ্যালুস গুলো, কন্টিনিউয়াস ভ্যালুগুলো আছে, তাকে আমরা সেই লেভেলটাকে আমরা পার্সেন্টেজ দিয়ে দেখাতে চাই, মানে ডান দিকে একটা পার্সেন্টেজ আসবে। এবার ডান দিকে পার্সেন্টেজ আসা মানে কোনো একটা ফিল্ডকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, কারণ সবসময় যে কোনো একটা ভ্যালু 1 এর রেসপেক্টে হয়, আর পার্সেন্টেজ মানে 100 রেসপেক্টে, সেই জন্য 100 দিয়ে ওইটা মানে সবকটা জিনিস 100 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়। সেই জন্য এটাকে ঠিক করার জন্য যখন যদি আমি এটাকে চালাই, তাহলে এইগুলোকে আমার 100 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে ও ঠিকঠাক ক্যালকুলেশন করে দেবে। ওকে, সো ডিভাইড বাই 100, আর আমি পার্সেন্টেজ করছি, তার মানে পুরো জিনিসটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাতে তো ভ্যালুটা বদলাবে, আর যাতে ভ্যালুটা ঠিক থাকে সেই জন্য আমি 100 দিয়ে ডিভাইড করে দিলাম। এবার সব ঠিকঠাক দেখাবে, ঠিক আছে। সো নাও ইফ ইউ রান দিস, সাপোজ ধরো এইটুকু আমি যদি রান করি, লেটস সে আই এম রানিং দিস, নাও ইউ উইল সি দ্যাট পার্সেন্টেজ। লক্ষ্য করো 20%, 40%, 60%, 80%, আর এইদিকেও পার্সেন্ট। এটা আমি 100 দিয়ে ডিভাইড করলাম, তার কারণ হচ্ছে যখনই তুমি লেভেলগুলোকে পার্সেন্ট হিসেবে দেখাবে, তখন লেভেলের ভ্যালুগুলো সবকটা এক্স ওয়াই এর ভ্যালুগুলো 100 দিয়ে মাল্টিপ্লাই হয়, তার মানে তোমার অরিজিনাল ভ্যালুটার থেকে বেড়ে গেল, কিন্তু সেটা করলে তো ভুল হয়ে যাবে, ভুল কিছুই হবে না, পুরো গ্রাফটা 100 গুণ ওই দিকে সরে যাবে। তাকে ঠিক করার জন্য আমরা অ্যাকচুয়াল এক্স ওয়াই এর ভ্যালুগুলোকে আবার 100 দিয়ে ডিভাইড করে দিলাম। দ্যাটস দ্য অনলি থিং,
যেটা মানে তোমরা ব্যবহার করতে করতে কিছু জিনিস জানবে। তো এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম স্কেলস, পার্সেন্টেজ, কমা, কেউ যদি এখানে কমা কমা দিয়ে দেখাতে চাও এক্স এর অ্যাট্রিবিউট গুলো, এক্স এর যে ভ্যালুস গুলো, এক্স অ্যাক্সিস এর ভ্যালু গুলো, তাহলে সেখানে স্কেলস কোলন কোলন কমা লিখতে হয়। তো এরকম নানান রকম অপশনস আছে, ফরম্যাটিং এর জন্য ব্যবহার হয়। তো এইভাবে আমরা ফরম্যাটিংটা করি। এবার অন টপ অফ দ্যাট আমরা আরো কিছু জিনিস অ্যাড করেছি, দেখো আবার প্লাস। এবার আমরা বলছি, এবার আচ্ছা এটা একটু পরে, এইটুকু ফাইন। সো দিস ইজ বাট ওয়ান গ্রাফ, সবাই দেখলে। এবার দেখো সিমিলারলি আমরা ওই এর জন্য এরকম একটা গ্রাফ বানাতে পারতাম, যেখানে এক্স এ হচ্ছে ওই ফিনান্সিয়াল কেপিআইটা আছে, নাম্বার অফ সিটিজেন লিভিং উইথ লেস দেন $1, সেটাকেও যদি আমরা এরকম ভাবে রান করতাম, ওকে, তাহলে আমরা কি দেখতে পেতাম, আরেকটা গ্রাফ দেখতে পেতাম, সাপোজ দিস ওয়ান। এখানেও দেখো আমি পার্সেন্টেজ করে দিয়েছি, সবগুলোকে ফরম্যাটিং করা আছে। সো দিস আর দ্য টু থিংস হুইচ উই হ্যাভ ডিসকাসড। আমি গ্রাফের ছবিটা কিভাবে আঁকলাম সেটা আমি এখনো অনেকগুলো জিনিস বলিনি, যেগুলো নিচে আমি লিখে রেখেছি, সেটা আমার যখন যখন দরকার আমি বলে দেবো। তো এই জিনিসগুলো আমি একটু পরে বলছি কি করেছি আমরা, ওকে, যখন রিয়েল প্রবলেমটা নিয়ে আমরা ডিল করতে থাকবো। ওকে ফাইন, তাহলে লেটস গো ব্যাক টু আওয়ার। সো আই হোপ দিস ইজ ক্লিয়ার টু এভরিবডি। এবার আসল জিনিসটা এবার হবে। ইজ দ্যাট এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে টিল নাও? এনি কোশ্চেন? না স্যার, ঠিক আছে। ফাইন। এনিবডি এলস? বাকিরা কেউ কথা বলছো না, দেখি কে কে আছে। নাকিজুল তো বললো, বিধান মাহাতো, সঙ্গীতা হাজরা, রাজকুমার, সঞ্চয়িতা, জিতিপ্রভা মজুমদার, এনিওয়ান? কারো কোথাও কিছু কোশ্চেন টিল নাও? ইটস ভেরি সিম্পল আইডিয়া। এখন কোশ্চেন হচ্ছে যে দেখো, এইবার যে কাজটা আমরা করব, আসল জিনিসটা এবারই করব। এখন এই কোরিলেশন, রিগ্রেশন, এই ধরনের টপিকগুলো আমরা ঠিক যেভাবে বইগুলোতে করা থাকে না, ওইভাবে করলে একটু অসুবিধা হচ্ছে যে মানে কিছু বোঝা যায় না। মানে তুমি হয়তো বুঝতে পারবে যে কি হলো। এই আমার প্রশ্ন হচ্ছে যে ফর্মুলার ভেতরে আমি ঢুকবো না, কিন্তু ফর্মুলাটাকে ইনটিউটিভলি বোঝা ভীষণ প্রয়োজন। আমার কোশ্চেন হচ্ছে এখান থেকে আমরা একটা দুটো জিনিসের অ্যাসোসিয়েশন বার করব, এবং সেটা একটা ম্যাথমেটিক্যাল অ্যাসোসিয়েশন, মানে এমন একটা ভ্যালু বের করবো যেটা দিয়ে আমি কংক্রিট কমেন্ট করতে পারবো যে সত্যি কিভাবে কানেক্টেড। তো সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফর্মুলাস আছে যেগুলো ব্যবহার করলে আমরা সবসময় এগুলো করে ফেলতে পারি। এবং কিন্তু প্রবলেম হচ্ছে তুমি সেক্ষেত্রে ওই ফিলোসফিটা না জানলে তুমি ওটার ব্যবহারটা ঠিকঠাক নিজের মতন করতে পারবে না। তো আমরা যেটা করবো, এটা ডায়াগ্রামটাকে এবার একটু মডিফাই করবো। আচ্ছা, লেটস সে নাও আওয়ার টার্গেট ইজ টু ক্যালকুলেট কোরিলেশন কোএফিসিয়েন্ট। কি তার মানে আমি এখনো কিছু বলছি না, তার মানে সবাই বুঝেছো আমার টার্গেট হচ্ছে এই এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশনশিপটাকে কোয়ান্টিফাই করা। এবার সবাই বুঝলাম একটা কিছু আছে, একটা বাড়লে একটা বাড়ছে, কিন্তু বিচিত্র ভাবে বাড়ছে, এক একটা পয়েন্ট একরকম ভাবে বাড়ছে। সো উই নিড এ সাম কাইন্ড অফ অ্যান অ্যাভারেজ বিহেভিয়ার, যেটা দিয়ে আমি একটা হোলিস্টিক কমেন্ট করতে পারি যে ও আচ্ছা এরা মোটামুটি এরকম ভাবে বাড়ছে, অ্যাপ্রক্সিমেটলি বলবো, কিন্তু তার মধ্যে একটা অ্যাকিউরেসি থাকতে হবে। এখন যেমন শুধু বলতে পারি বাড়ছে দেখে মনে হচ্ছে, again it's a sample, অরিজিনাল পপুলেশনে কি হবে দ্যাট ইউ ক্যান সে অনলি আফটার দ্য হাইপোথিসিস, কিন্তু অ্যাটলিস্ট স্যাম্পেলেও কিভাবে বাড়ছে বলাটা খুব মুশকিল। বাড়ছে এইটুকু বলা যেতে পারে। এই যে এখন আমি কাজটা করবো, তাতে আমরা এটাকে এবার কোয়ান্টিফাই করতে যাচ্ছি যে এক্স্যাক্টলি কিভাবে বাড়ছে বা আরো কংক্রিটলি কিভাবে বাড়ছে সেটা মেজার করছি। দেখো একটা জিনিস তো ঠিক কথা, যে এই বাড়া কমা ব্যাপারটা মানে একটা লাইনের মতন, মানে আমি বলতে চাইছি এখান দিয়ে একটা এরকম ভাবে একটা সুতোর লাইনের মতন গেছে, একটা অ্যাপ্রক্সিমেট লাইনের মতন গেছে, এটা একটা প্যাটার্ন, রাইট? সেই প্যাটার্নটা, সবচেয়ে অ্যাকিউরেট প্যাটার্নটা বার করাটা হচ্ছে আমার ইভেন্চুয়াল টার্গেট। এবার আমি কি বলছি দেখো, এই ছবিটাকে একটুখানি বাচ্চা মানে কিছুই করবো না, একটু চেঞ্জ করবো জাস্ট। কিরকম? ফার্স্ট অফ অল, হোয়াট ইজ আর মেজার অফ লিনিয়ার অ্যাসোসিয়েশন বিটুইন টু ভ্যারিয়েবল? এই এক্স আর ওয়াই এর ভেতরে লিনিয়ার অ্যাসোসিয়েশন কি, ওটা পরে হবে। আপাতত বোঝো অ্যাসোসিয়েশনটা বার করবো, ওকে? এবার কোশ্চেন হচ্ছে হাউ টু ক্যালকুলেট আর। এবার আরের একটা বিদঘুটে ফর্মুলা আছে, বাট উই উইল নট ডিল উইথ দ্যাট ফর্মুলা, উই উইল জাস্ট সি দ্য ইনটিউশন বিহাইন্ড দিস ক্যালকুলেশন, কি করতে যাচ্ছে এবং কেন অ্যাসোসিয়েশনটা বেরোবে, সেটা আমাদের জানা ভীষণ প্রয়োজন। So what we have done till now, we have collected many data, এবং ডেটাগুলো কিভাবে পেয়েছি? অ্যাজ এ পেয়ার x, y. Every point is nothing but a x y pair.
মানে একদিকে ফিমেল উইথ বেসিক ওয়াটার অ্যাক্সেস, আরেকদিকে ফিমেল মানে স্কুল এজ ফিমেল, এক্সটা একটা ওয়াইটা একটা। তার মানে এরকম অসংখ্য পয়েন্টস তোমার কাছে আছে। সো ইউ হ্যাভ কালেক্টেড ইট। নাও সে you can calculate the average of this x bar, average of x and y, তাকে আমরা বলছি x বার আর y বার। তার মানে আমরা বলতে চাইছি যে এই x এর ভ্যালুগুলো নিয়ে তুমি তার মিনটা বার করতে পারো, which is quite easy, right? কিভাবে বার করবে? সবকটা x এর ভ্যালু যোগ করে টোটাল নাম্বার অফ মানে অবজারভেশন দিয়ে ডিভাইড করলে x এর অ্যাভারেজ পাবে, আর সিমিলারলি y এরও একটা অ্যাভারেজ পাবে। তাহলে এই যে পয়েন্টটা আমি আবিষ্কার করলাম x বার আর y বার, এটাও কিন্তু একটা পয়েন্ট, জিওম পয়েন্ট, কিন্তু এটা এক্স এর অ্যাভারেজ, একটা এটা ওয়াই এর অ্যাভারেজ। এবার এটা যদি বার করতাম একটা কিছু অ্যান্সার বেরোতো, কিছুই না, এক্স গুলোকে যোগ করে টোটাল নাম্বার যতগুলো যদি ডিভাইড করলে একটা কিছু পেতাম, সেটা এক্স বার, ওয়াইটাও সিমিলারলি ওয়াই গুলোকে যোগ করে ভাগ। ধরো এই পয়েন্টটাকে আমি প্লট করছি, সো দিস ইজ হোয়াট কল অ্যাভারেজ। এই যে ব্লু কালারের পয়েন্টটা, সেটা হচ্ছে সেই এক্স বার অ্যান্ড ওয়াই বার। তার মানে এর এই এখান থেকে যে ডিস্টেন্সটা, এই যে ধরো এইটা, এই ডিস্টেন্সটা যেটা আসছে, সেটা হচ্ছে আমার এক্স বার, মানে অ্যাভারেজ অফ বেসিক ওয়াটার অ্যাক্সেস। সিমিলারলি ওয়াই থেকে যে এই যে দূরত্বটা, মানে এই অ্যাক্সিসটা থেকে যে ডিস্টেন্সটা আমরা পাচ্ছি উপর দিকে, সেটা হচ্ছে ফিমেলের কতগুলো স্কুলে আছে তার অ্যাভারেজ। তো এই পয়েন্টটাকে আমরা মার্ক করলাম, ঠিক আছে? এইটাকে আমরা বললাম শিফটেড অরিজিন। অ্যাকচুয়ালি আমাদের প্রথম অরিজিনটা ছিল এইখানটায়, এইটা ছিল আমাদের ফার্স্ট অরিজিন। এর রেসপেক্টে আমরা এক্স আর ওয়াই গুলোকে মেজার করছিলাম। নাও হোয়াট উই হ্যাভ ডান, we have shifted this origin to here. আমি কিছুই করব না, এবার এই পয়েন্টের রেসপেক্টে আমি ওই লাল রঙের পয়েন্টগুলোকে অ্যানালাইজ করতে চাই। তো মানে আমি বলছি এই দূরত্বটা বার করব, এই দূরত্বটা বার করব। আগে যেটা এই অরিজিন থেকে বার করছিলাম, মানে এখান থেকে দূরত্বটা বার করছিলাম আর এখান থেকে করছিলাম, এখন আমি এইটার রেসপেক্টে বার করব। তো লেটস ড্র টু প্যারালাল লাইনস। ধরো তো নতুনটা আমি বার করছি এক্স মাইনাস এক্স বার, মানে এই লাইনটাকে আমি এখানে নিয়ে গেলাম, এক্স অ্যাক্সিসটাকে, ওয়াইটাকে আমি এখানে নিয়ে এলাম। ওকে, সো নাও ইউ হ্যাভ শিফটেড। এবার এর রেসপেক্টে এইটা যদি অরিজিন হয়, তাহলে আমি সবকটা পয়েন্টকে আবার নতুন করে ক্যালকুলেট করতে পারি, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা, এইটা হচ্ছে এর কোঅর্ডিনেট। সিমিলারলি প্রত্যেকটা পয়েন্টকে আমি, এইটা এখন আমার এক্স অ্যাক্সিস হয়ে গেল, এইটা এখন আমার ওয়াই অ্যাক্সিস হয়ে গেল। আগে যেখানে সবকিছুই ডান দিকে ছিল, এখন দেখো পুরো এরিয়াটা কিন্তু চারটে কোয়াড্রেন্টে ডিভাইড হয়ে গেল। আর কিছুই কিন্তু আমি করিনি, কোনো সিস্টেমের কিছু চেঞ্জ করিনি। প্যাটার্নটাকে ঠিকভাবে বার করার জন্য আমি একটা নতুন ধরনের স্ট্র্যাটেজি করার চেষ্টা করছি, যে ভাই তুমি তোমার ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসটাকে মুভ করাও, করে ওই ঠিক যেখানে অ্যাভারেজটা আছে ওইখান দিয়ে দুটো পারপেন্ডিকুলার লাইন ড্র করো। তার ফলে যেটা হবে, যেহেতু সেটা অ্যাভারেজ পয়েন্টের দিয়ে হচ্ছে, সেজন্য সব পয়েন্টগুলো চারিদিকে ছড়িয়ে যাবে। এবার ইজ দ্যাট এনি প্রবলেম? এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? প্লিজ টেল মি, ইয়েস অর নো। স্যার এই জায়গাটা আরেকবার একটুখানি বলুন। হ্যাঁ, সো দিস ইজ হোয়াট দ্য কি আইডিয়া অফ দিস কোরিলেশন, যে এইটা বুঝতে পারবে, বাকিটা আর কিচ্ছু নেই, এন্ড দ্য টপিক ইজ এন্ড হিয়ার। বাট আনফর্চুনেটলি এই জায়গাটা না বুঝতে পারলে কিন্তু ঘটনাটার মধ্যে গন্ডগোল থেকে গেল। হোয়াট আই হ্যাভ ডান, তোমার কাছে অ্যাক্সিসটা ছিল আগে, এইটা ছিল তোমার সবকিছু, এটা ছিল প্রথম ছবি। আমি বললাম ভাই সব তোমার ডান দিকে আছে এখন পয়েন্টগুলো, ডান দিকে এবং ওপরে, তাই থাকার কথা, বিকজ এক্স আর ওয়াই তো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, এগুলো পজিটিভ ভ্যালুস দেবে। ফিমেল পার্সেন্টেজ তো নেগেটিভ হয় না, সুতরাং এক্স এর ভ্যালু ডান দিকে যাবে, ওয়াই এর ভ্যালু উপরের দিকে যাবে, সেজন্য প্রথমে এই ছবিটা সব ছিল এই দিকে। এবার আমি বললাম তুমি ঠিক মাঝখানের পয়েন্টটা বার করো। তুমি মাঝখানের পয়েন্টটা বার করেছো, মাঝখানের পয়েন্টটা কি? এইটা তোমার মাঝখানের পয়েন্ট। এবার এই দুটোকে, এই এক্স আর ওয়াই অ্যাক্সিসটাকে ওইখানে নিয়ে চলে যাও, একটাকে উপরে ওঠাও আর এইটাকে তুমি ডান দিকে নিয়ে যাও, ওই ঠিক ওই পয়েন্টটার ভেতর দিয়ে তুমি নিয়ে গেলে। তার মানে ইউ আর শিফটিং ইউর অরিজিন, যেটা আগে এখানে ছিল সেটা এখন ওই অ্যাভারেজ পয়েন্টে পড়েছে। যদি তাই হয়, তাহলে একটা জিনিস বলো, ইজ ইট, সবাই কি এগ্রি করছো যে প্রত্যেকটা পয়েন্ট এবার চারিদিকে থাকবে? এবার বিকজ ইউ হ্যাভ শিফটেড ইনটু দ্য মিডল, এম আই রাইট? হ্যাঁ, ইয়েস স্যার। So therefore, with respect to your new origin, all the points will be everywhere, মানে লেফট অ্যান্ড রাইট বোথ সাইডে থাকবে, রাইট? এবার তার মানে তুমি কি করেছো, এইটা হচ্ছে নতুন এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে নতুন ওয়াই অ্যাক্সিস, মানে এক্স এর থেকে এক্স বারটাকে মাইনাস করেছো, আর ওয়াই এর থেকে ওয়াই বারটাকে মাইনাস করলে এই পয়েন্টটা এখানে এসে পড়বে। এবার এর রেসপেক্টে আমি যদি দেখি, তাহলে খুব ইন্টারেস্টিং একটা ইভেন্ট হবে। কি ইভেন্ট? তাহলে এখন কি ইভেন্ট? এটা চারটে কোয়াড্রেন্টে ডিভাইড করবে, পুরো পিকচারটাকে চার ভাগে ভাগ করবে এইটা।
কোন কোন ভাগ? ফার্স্ট এই চারটে ভাগ, এটাকে আমরা বলছি কোয়াড্রেন্ট 1, ভেরি নাইস, কোয়াড্রেন্ট 2, কোয়াড্রেন্ট 3, কোয়াড্রেন্ট 4। এই চারটে ভাগই ভাগ করবে, দুটো এরকম ক্রস লাইন যদি হয় মাঝখানে যোগ চিহ্নর মতন, তাহলে চারটে অংশই পড়ে থাকে। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু সি অল দিস 4 কোয়াড্রেন্ট। দেখো এই কোয়াড্রেন্ট গুলোর মজা কি, খুব ইন্টারেস্টিং। আমি একটা করে নোট ডাউন করছি। কোয়াড্রেন্ট 1, ইফ ইউ নোট ডাউন দিস কোয়াড্রেন্ট 1, এই অরিজিনের রেসপেক্টে দেখো এর মধ্যে যতগুলো পয়েন্ট আছে সেগুলোকে আমি এখন আর এক্স বলবো না, এক্স প্রাইম বলছি। ওয়াই? বিকজ এগুলোকে আমি এখন এর রেসপেক্টে মাপছি, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা নিচ্ছি। এই এক্স বার, এইটা তো এক্স বার, এইটা ওয়াই বার, এদের রেসপেক্টে যদি মাপতে যাই তাহলে নিশ্চয়ই আগের ভ্যালুটা থাকবে না, চেঞ্জ হবে। কারণ এটা তো আগে তো জিরোর রেসপেক্টে এখান থেকে মাপছিলাম আর এখান থেকে মাপছিলাম। এখন যদি এর থেকে ডিস্টেন্সটা মাপি, দেখো পয়েন্টগুলো আমি সরাইনি, কিন্তু অরিজিনাল পয়েন্ট যেখানে ছিল সেখানেই আছে। আমি শুধু অ্যাক্সিস মুভ করে নতুন ভাবে এগুলোকে ক্যালকুলেট করতে পারি। তো আমি বলছি যদি তুমি ক্যালকুলেট করো তাহলে এই কোয়াড্রেন্ট 1 এর সবকটা পয়েন্টের এই এক্স কোঅর্ডিনেটটা উইথ রেসপেক্ট টু দ্য নিউ অরিজিন পজিটিভ হবে আর ওয়াই কোঅর্ডিনেটটাও পজিটিভ হবে। আর ইউ গেটিং এভরিওয়ান? প্লিজ সে মি ইয়েস অর নো। দেখো দুটোই ডান দিকে উপরে আছে, মানে এক্সও পজিটিভ, মানে এক্স প্রাইমও পজিটিভ, ওয়াই প্রাইমও পজিটিভ। এক্স বলবো না কেন কি, এগুলোকে আমি রিক্যালকুলেট করেছি উইথ রেসপেক্ট টু দিস অরিজিন। ইজ দ্যাট ওকে টু এভরিবডি? প্লিজ সে মি ইয়েস অর নো। যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো, ইটস ভেরি সিম্পল আইডিয়া, না নো ম্যাথমেটিক্স, জাস্ট ছোট বাচ্চার জিনিস করেছি একটা। হোয়াট আই হ্যাভ ডান, আমি বলছি এই শিফটেড অরিজিনের রেসপেক্টে কোয়াড্রেন্ট 1 এর প্রত্যেকটা ভ্যালু সব এক্সটাও পজিটিভ, এক্স বলতে এক্স প্রাইম, নতুন এক্স, ওয়াই প্রাইম, মানে এই অরিজিনের রেসপেক্টে যদি এইটা, তার মানে এই পয়েন্টটার কি হবে, এইটা হবে এক্স আর এইটা হবে ওয়াই, কারণ এখন এইটাই আমার অ্যাক্সিস, নতুন অ্যাক্সিস। তাই যদি করি তাহলে প্রত্যেকটা ভ্যালুই পজিটিভ হবে, এক্স বার আর এক্স প্রাইম আর ওয়াই প্রাইম প্রত্যেকটা কোঅর্ডিনেটই প্রতিটা পয়েন্টের পজিটিভ হবে, হবে কিনা? ইয়েস অর নো? ফর কোয়াড্রেন্ট 1, বিকজ দিস ইজ ইউর নিউ জিরো। এই বাদিকটা নেগেটিভ হবে, ওপরটা পজিটিভ, ডান দিকটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ, নিচেরটা নেগেটিভ আর বাদিকেরটা নেগেটিভ, ওপরেরটা পজিটিভ আর ডান দিকেরটা পজিটিভ। তার মানে এই যে দেখো ডান দিকে যতগুলো পয়েন্ট কোয়াড্রেন্ট 1 এ আছে এদের এক্স আর ওয়াই দুজনই কিন্তু পজিটিভ নাম্বার হবে। তার মানে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে সে রিমেইন পজিটিভ থাকবে, দুটোই পজিটিভ। তো আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? I am talking about only this branch, nothing else. Any question? না স্যার। Okay. তাহলে can anybody tell me এখানে কি হবে? x বার আর y বার, এই যে পয়েন্টগুলো আছে এগুলোর কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে বলো দেখি? ওয়াই বার নেগেটিভ, এক্স বার পজিটিভ। Y bar positive, X bar negative. Y bar positive, X bar negative. y প্রাইম বার তো নয়, এটা y প্রাইম, এইটা পজিটিভ prime. কারণ এই ডিসটেন্সটা তো উপরের দিকে আছে, এইটা পজিটিভ। y মানে এই ডিসটেন্সটা, উপরের দিকের ডিসটেন্সটাকে আমরা y বলি আর সাইডের ডিসটেন্সটাকে বলি x। এক্সটা কিন্তু বাঁ দিকে আছে, রাইট? এই এর রেসপেক্টে এটা বাঁ দিকে আছে, তার মানে এক্সটা নেগেটিভ, ওয়াইটা কিন্তু পজিটিভ। এম আই রাইট? এম আই রাইট? সো ইফ দ্যাট ইজ, তাহলে আমরা x নেগেটিভ y পজিটিভ, তাহলে মাল্টিপ্লিকেশনটা নেগেটিভই হবে। একটা পজিটিভের সঙ্গে একটা নেগেটিভ গুণ করলে কি হয়? ফাইনাল রেজাল্টটা অলওয়েজ মাইনাস হয়, হয় কি না? মানে x ইনটু y টা মাইনাস হবে, আমি সেটাই বলতে চাইছি। ধরো 2 আর -3 দুটোকে মাল্টিপ্লাই করলে -6ই হবে। এটা x নেগেটিভ, ধরো x -2 y +3, তাহলে এই দুটোকে যদি মাল্টিপ্লাই করো রেজাল্টটা মাইনাসই হবে। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? সো Q2 তাতে এইটার মাল্টিপ্লিকেশনটা হচ্ছে নেগেটিভ। তাহলে কেউ বলো দেখি Q3 তে কি হবে? ক্যান এনিবডি টেল মি হোয়াট উইল হ্যাপেন টু দ্য Q3? পজিটিভ হবে মাল্টিপ্লিকেশন, বোথ আর নেগেটিভ। both are negative, so therefore বাকিরা convinced everything। দেখো প্রত্যেকটা পয়েন্ট দেখো এর রেসপেক্টে বাদিকে আছে আর এইটার রেসপেক্টে নিচে আছে। হ্যাঁ, সো বোথ অফ দেম আর নেগেটিভ, সো কোয়াড্রেন্ট 3 তাদের মাল্টিপ্লিকেশনটা এটাও পজিটিভ হবে। তাহলে কোয়াড্রেন্ট 4 এ কি হবে? নেগেটিভ হবে মাল্টিপ্লিকেশন। কারেক্ট। কোনটা? তার মানে কোয়াড্রেন্ট 4 এর ক্ষেত্রে এই ডিসটেন্সটা পজিটিভ কিন্তু এইটা নিচের দিকে নেগেটিভ। এম আই রাইট? তার মানে টোটাল মাল্টিপ্লাই করলে নেগেটিভ হবে। সো দ্যাটস হোয়াট উই আর গেটিং। সো ইটস ভেরি ইন্টারেস্টিং
এখানে আমরা নেগেটিভ পাবো এক্স ওয়াইটা মাল্টিপ্লাই করলে, এখানে আমরা পজিটিভ পাবো বিকজ বোথ অফ দেম আর নেগেটিভ নেগেটিভ, এখানে এক্সটা নেগেটিভ ওয়াইটা পজিটিভ, তাই জন্য রেজাল্টটা নেগেটিভ। এখানে বোথ অফ দেম আর নেগেটিভ, দেয়ারফর পজিটিভ। এখানে এক্সটা পজিটিভ কিন্তু ওয়াইটা নেগেটিভ, সেই জন্য এইটার রেজাল্ট হবে নেগেটিভ। এখানে এক্স আর ওয়াই দুজনেই পজিটিভ, সো দ্য ফাইনাল রেজাল্ট উইল বি পজিটিভ। সো দেয়ারফর হোয়াট আই মিন টু সে ইজ দ্যাট আমি কিছুই নতুন করে করিনি, না অঙ্ক করেছি, না কোনো কিছু ফর্মুলা লিখেছি। দেখো অরিজিনাল পয়েন্টের কিন্তু আমি কিছু চেঞ্জ করিনি, খালি যেখান থেকে দূরত্বটা মাপছিলাম আগে তার বদলে একটা নতুন অরিজিন থেকে মাপার চেষ্টা করছি। তার ফলে চারিদিকে পয়েন্টগুলো গেল এবং এই চারটে কোয়াড্রেন্টই থাকতে পারে, এর বাইরে কোনো কোয়াড্রেন্ট নেই। তার মানে প্রত্যেকটা পয়েন্টের এই নতুন এক্স ওয়াইটা আইদার পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে বেসড অন দেয়ার লোকেশন, কোন কোয়াড্রেন্টে আছে তার উপর। এইবার কোশ্চেন হচ্ছে যে যদি এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্টের মধ্যে থাকে তাহলে এরা সবাই পজিটিভ। তাহলে এবার আমি তোমাকে বলছি, নাও টেল মি হোয়াট উইল হ্যাপেন এই কোয়াড্রেন্ট আর এই সব পয়েন্টগুলো যদি এরকম থাকে, সব পয়েন্টগুলো এরকম থাকে, তাহলে এই এক্স ইন্টু ওয়াই মাল্টিপ্লাই করে সব কটাকে অ্যাড আপ করলে তুমি কি পজিটিভ ভ্যালু পাবে না নেগেটিভ ভ্যালু পাবে? প্রত্যেকটা পজিটিভ ভ্যালু পাওয়া যাবে। পজিটিভ ভ্যালু পাওয়া যাবে। তার রিজন ইজ এটাও পজিটিভ এক্স ওয়াইটা, এখানেও পজিটিভ এক্স ওয়াইটা। তার মানে এদেরকে যদি সবকটাকে অ্যাড আপ করো আরো বাড়বে পজিটিভ 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 মাল্টিপ্লিকেশন, মানে প্রত্যেকটা ভ্যালুর এক্স ইন্টু ওয়াই করলে যোগ করতে থাকলে আরো বাড়তে থাকবে। তার মানে ফাইনালি এই দুটোর মাল্টিপ্লিকেশন যে রেজাল্টটা দাঁড়াবে সেটা যদি পজিটিভ হয়, which signifies they have a positive correlation. What is positive correlation? If x increase then y is also increased. That is called positive correlation. তার মানে যদি কোয়াড্রেন্ট 1 এইটা আর কোয়াড্রেন্ট 3 এর মধ্যে যদি পয়েন্টের আধিক্য হয়, অনেক হয়, তাহলে কিছু পয়েন্ট ধরে এখানে আছে, কিছু কিছু পয়েন্ট এখানে থাকতেই পারে, এই গ্রুপটা আর এই গ্রুপটা ওকে পজিটিভের দিকে নেবে আর এই গ্রুপটা ওকে নেগেটিভের দিকে নেবে। তার মানে যদি বেশি সংখ্যক এখানে আর এখানে থাকে তাহলে টোটাল এফেক্টটা তোমার কি হবে পজিটিভের দিকেই থাকবে। তার মানে তখন তার মধ্যে একটা এই ধরনের প্যাটার্ন লক্ষ্য করা যাবে। আবার এটা যদি উল্টো হয়, সাপোজ ধরো অনেক বেশি পয়েন্ট এখানে আছে, এখানেও অনেক বেশি পয়েন্ট আছে, এখানে একটা দুটো পয়েন্ট আছে, এখানে একটা দুটো পয়েন্ট আছে, মজার ব্যাপার দেখো এরা সবাই মিলে নেগেটিভ দেবে গুণ করলে, এরাও নেগেটিভ দেবে, অথচ পজিটিভ দেবে এই দুজন যারা খুব ছোট। তার মানে টোটাল এফেক্টটা নেগেটিভ হয়ে যাবে। দ্যাট উইল সিগনিফাই সাম কাইন্ড অফ এ নেগেটিভ কোরিলেশন। তার মানে একটা বাড়লে একটা কমে। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? হ্যাঁ স্যার। So this is the main philosophy of this pattern. This is very important কারণ এরপরে আর এর মধ্যে পড়ার কিছু নেই। এইটাই আর করবে, আর যেটা তোমরা ছবিতে দেখলে এইটাই আর করবে, ও পয়েন্টগুলোকে নিয়ে কোঅর্ডিনেটটাকে শিফট করাবে, দিয়ে এক্স ইন্টু ওয়াই মাল্টিপ্লাই করবে, এক্স ওয়াই মাল্টিপ্লাই করে টোটাল অ্যাড করবে, করে দেখবে টোটাল এফেক্টটা 1-3 এর জন্য বেশি হচ্ছে না 2-4 এর জন্য হচ্ছে। যদি পজিটিভ পাও তার মানে ধরে নিতে হবে 1 আর 3 তে বেশি সংখ্যক জিনিস আছে, না হলে ওটা হতো না, ওইরকম নেগেটিভই হতো বা উল্টোটা হতো। তার মানে সেখান থেকে ওই প্যাটার্নটাকে চেষ্টা করবে বোঝার। তার মানে যদি দেখি নেগেটিভ ফাইনাল ভ্যালুটা, তার মানে একটা বাড়লে একটা কমে, আর যদি দেখি পজিটিভ তার মানে একটা বাড়লে একটা বাড়ে। এখন কোশ্চেন হচ্ছে যে কিরকম ব্যাপারে, দ্যাট ইজ আনাদার ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন এরকম যদি হয় ধরো সবকটা এইভাবে বাড়তে পারে, তাহলে একটা বাড়লে আরেকটা বাড়ছে, বুঝলাম। আবার এরকম ভাবেও তো বাড়তে পারে, তাহলে একটা বাড়লে আরেকটা বাড়ছে কিন্তু এটা অনেক বেশি রেটে বাড়ছে, এটা একটু কম বাড়ছিল। আবার এরকমও হতে পারে একটা বাড়লে আরেকটা বাড়ছে কিন্তু আরো কম বাড়ছে, মানে এক্স বাড়লে ওয়াইটা আর একটু কম বাড়ছে। এইটা সেকেন্ড এরটার ক্ষেত্রে এক্স বাড়লে ওয়াইটা আর একটু বেশি বাড়ছে, আর এই থার্ড এরটার ক্ষেত্রে এক্স বাড়লে ওয়াইটা অনেক বেশি বাড়ছে। তিনটেই বাড়ছে, তার মানে এই তিনটে যে বাড়ছে বাড়ার মধ্যে কম বেশি আছে। সুতরাং শুধু বাড়বে বলে দিয়ে চলে গেলেও হবে না, কতটা রেটে বাড়ছে সেটা খুব ইম্পর্টেন্ট। যদি দেখো খুব সিগনিফিকেন্টলি বাড়ছে এক্স আর ওয়াই, তার মানে দে আর হাইলি কোরিলেটেড। যদি দেখো অতটা বাড়ছে না, এরকম করতে যদি এরকম হয় এরকম স্ট্রেট লাইন হয়ে গেল, তখন মানে কি এক্স বাড়লে আর ওয়াই বাড়েই না, ওয়াই ফিক্স থেকে যায়। দেখো সবকটা ওয়াই সেম এই ডিস্টেন্স, তার মানে দেয়ার ইজ নো কোরিলেশন, মানে এক্স বাড়লে ওয়াই এর কিছুই হচ্ছে না, মানে দে আর নট কানেক্টেড। এবার যদি এরকম হতো তাহলে কি হচ্ছে, এক্স বাড়লে ওয়াইটা কমছে, এরকম হলে আরো বেশি কমছে, এরকম হলে আরো বেশি কমছে, খাড়াখাড়ি নেমে গেলে ভয়ঙ্কর ভাবে কমছে, রাইট? সো দেয়ারফর ইটস ভেরি ইন্টারেস্টিং টু সি অল দিস লাইনস। দ্য কোশ্চেন ইজ আমাদেরকে এগুলো কিচ্ছু ছবি আঁকতে হবে না,
but we will do the same thing. The R will do the same thing for you. Acha. Now let's go. Fine. Okay. So let me rough this. I hope it is clear. আর বেশি কিছু আমাদের বোঝার নেই, এইটুকু আইডিয়া আমার দেওয়ার দরকার ছিল, তারপরে বাকিটা ভেতরে যা হবে হবে। আমি যা বললাম তুমি যদি মুখে মুখে ক্যালকুলেশন করো, তুমি যা পাবে আর ওই ফর্মুলা দিয়ে করে তাই পাবে, এর বাইরে কিছু পাবে না। ওকে, ফাইন, রাইট। So I have roughed everything. Very nice. Now, so therefore, this is what, তার মানে quadrant 1, 3 signifies positive correlation, 2, 4 signifies negative correlation. তার মানে যদি বেশিরভাগ সংখ্যক পয়েন্টগুলো 1, 3 এর মধ্যে থাকে, তাহলে ওভারঅল প্যাটার্নটা যা জেনারেট হবে সেটা পজিটিভলি কোরিলেটেড প্যাটার্ন, একটা বাড়লে একটা বাড়লো। আর যদি উল্টোটা হয় তাহলে তা হবে। আরেকটা কি হতে পারে, নো কোরিলেশনও থাকতে পারে। তখন তুমি দেখবে যে সমান সংখ্যক পয়েন্ট, ধরো এরকম একটা অবস্থা তৈরি হলো, এখানেও আছে পয়েন্ট, এখানেও অতগুলো পয়েন্ট আছে, এখানেও আছে, এখানেও আছে, ইউ উইল গেট এ জিরো রেজাল্ট। এই দুটো যা প্লাস করবে, এই দুটো সিমিলার মাইনাস করে, তখন বলাই যাবে না বাড়ে কি কমে। তার মানে ইটস নট কোরিলেটেড। তার মানে এক্স বাড়লে ওয়াই বাড়ছেও বলা যাচ্ছে না, কমছেও বলা যাচ্ছে, তার মানে দে আর নট কানেক্টেড এট অল, এন্ড ইউ উইল গেট দ্য ভ্যালু জিরো। আই উইল টেল ইউ হাউ টু ফাইন্ড আউট দ্যাট ভ্যালু, 0 না 1 না কত, সেটা এক্ষুনি আমরা বার করবো আর দিয়ে। কিন্তু আর এই কাজটাই করবে, প্রথমে এই জিনিসটা করবে। সো লেটস গো ব্যাক। সো হাউ টু ক্যালকুলেট আর, দ্য ফার্স্ট স্টেপ ইজ ডান, দ্য নেক্সট স্টেপ, এইটা হচ্ছে কাজ। আর এই কাজগুলো করবে, প্রত্যেকটা পয়েন্টের ওই নতুন অ্যাভারেজের রেসপেক্টে বার করে মাল্টিপ্লাই করবে, করে এই রেজাল্টটাকেও বার করবে। কিন্তু মুশকিল হচ্ছে এই রেজাল্টের একটা প্রবলেম আছে। কি প্রবলেম? বিগ প্রবলেম। ওকে, হোয়াট ইজ দ্য প্রবলেম অফ দিস রেজাল্ট? দেখো এখানে একটা ছবি আঁকছি আমি, ধরো দিস ইজ মাই পিকচার, ধরো এরকম একটা ছবি আঁকলাম আর এরকম একটা ছবি আঁকলাম। ওকে, সো এরকম এরকম পয়েন্ট আছে, এখানে এখানে এখানে, ধরো এরকম পয়েন্ট আছে, অসংখ্য পয়েন্ট আঁকলাম। সো ইউ আর ফাইন্ডিং দ্যাট সাম কাইন্ড অফ পজিটিভ কোরিলেশন ইজ হ্যাপেনিং হিয়ার। নাও এখানে আমি আরেকটা ডায়াগ্রাম আঁকছি, ধরো দিস ওয়ান, এরকম। সো the second figure যেটা এখন আমি ড্র করছি, it has large number of points, but if you notice the relationshipটা প্রায় একই রকম আছে, দেখো লক্ষ্য করে। but only thing is that এই ডান দিকের ফিগার 2 তে অনেক বেশি পয়েন্টস আমি নিয়েছি, ফিগার 1 এ কিন্তু কম্পারেটিভলি পয়েন্ট কম আছে, ছোট জায়গার মধ্যে অল্প। এখন এই দুটো ফিগারেই এর প্যাটার্নটা একই রকম, কিন্তু যদি তুমি এই ভ্যালুটা ক্যালকুলেট করো তাহলে এর ক্ষেত্রে অনেক বেশি পাবে, এই ডান দিকেরটার ভ্যালুটা অনেক বেশি হবে। মানে এই যে এক্স বার এক্স প্রাইম ওয়াই প্রাইম যে ভ্যালুটা, এর অনেক বেশি হবে, এর কিন্তু এক্স প্রাইম ওয়াই প্রাইম ভ্যালুটা কম হবে। তার মূল কারণ হচ্ছে এখানে পয়েন্টের সংখ্যা অনেক বেশি, এখানে পয়েন্টের সংখ্যা কম। তার মানে ইভেন দো দ্য প্যাটার্ন রিমেন্স দ্য সেম, বাট বিকজ অফ ইউ হ্যাভ লার্জ নাম্বার অফ পয়েন্টস, এই মাল্টিপ্লিকেশন রেজাল্টটা খামোখা বেশি একটা অ্যান্সার দিচ্ছে, এই গুণটা করলে বেশি দেবে। To get rid of that, we will need some kind of an average. এটা বেটার হতো যদি আমরা টোটাল নাম্বার অফ পয়েন্টস দিয়ে এটাকে ভাগ করতে পারতাম, তাহলে কিন্তু এই প্রবলেমটা চলে যেত। দেখো এর এন কম বলে এটা অল্প ছোট সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে, এর এন বেশি বলে বড় দিয়ে ভাগ হয়ে এই দুটো তখন মোটামুটি একই ভ্যালু দেবে। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? প্লিজ সে মি ইয়েস অর নো। ইয়েস স্যার। ইয়েস স্যার। সো দেয়ারফর এই যে, তার মানে বুঝতেই পারছো একটা অ্যাভারেজিং করলে ব্যাপারটা ভালো দাঁড়ায়। মানে আমার কথা হচ্ছে প্যাটার্ন যদি সিমিলার হয়, দুজনেই একই রকম জিনিস রিপ্রেজেন্ট করা উচিত। জাস্ট বিকজ ইট হ্যাজ লার্জ নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট, ওর প্যাটার্নটা আলাদা কিছু নয়। তো এটাকে যদি ঠিক করতে হয়, তাহলে যদি পয়েন্ট বাড়ে তার এফেক্টটাকে নালিফাই করার জন্য তোমাকে ওই সংখ্যক পয়েন্ট দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমরা তার জন্য ফর্মুলাটাকে একটু মডিফাই করব। আমরা কি দিয়ে ডিভাইড করব? ইনস্টেড অফ এন আমরা n-1 দিয়ে ডিভাইড করব। আমি আগের দিনও বলেছিলাম, যখনই আমরা কাজকর্ম করতে যাই দেখবে স্যাম্পেলের ক্ষেত্রে, স্যাম্পেল যখন স্যাম্পেলে কাজ করবো তখন আমরা সবসময় এন এর বদলে অনেক সময় n-1 দিয়ে করি, কারণ একটা ডিগ্রিজ অফ ফ্রিডম লস্ট হয়ে যায় বিকজ অফ দ্য অ্যাভারেজ। কারণ তুমি মনে রাখবে এটা একটা স্যাম্পেল, সুতরাং এক্স বার আর ওয়াই বার এই দুটো কিন্তু ফিক্স। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপাল। এটা তুমি কোনো পৃথিবীর এক প্রান্ত থেকে এই ঘটনাটা ঘটাচ্ছ, এরকম ভাবে আরো 10টা লোক কিন্তু 10 জায়গা দিয়ে এই কাজটা করতে পারে। তুমি তোমার মতন কান্ট্রির লিস্ট নিয়ে কাজ করছো, আরেকজন কান্ট্রি অন্য একটা স্যাম্পল নিচ্ছে, আরেকজন অন্য একটা স্যাম্পল নিচ্ছে।
সবাই এই কাজটা করছে, তার মানে তোমার স্যাম্পলের ক্ষেত্রে যে এক্স বার ওয়াই বার তুমি পেয়েছো সেটা তো ফিক্স। সেটা যদি হয়ে যায় তাহলে কতগুলো এক্স ওয়াই এর ভ্যালু কতগুলো ফ্রিলি ঘুরতে পারবে, n-1 খানা, বিকজ সিন্স ইট ইজ ফিক্সড ফর ইউর স্যাম্পল, তার মানে n-1 খানা তুমি চেঞ্জ করতে পারবে, বাকি যে nth নাম্বারটা সেটা এই দুটো ফিক্স হওয়ার জন্য ওইটাকে আর চেঞ্জ করতে পারবে না। আর ডু ইউ রিমেম্বার দ্য সেম পয়েন্ট আই হ্যাভ টোল্ড ইন দ্য ক্লাসরুম, যে যদি একটা প্যারামিটার গিভেন থাকে এক্স বার ওয়াই বার, এটা গিভেন আছে, তার মানে কতগুলো পয়েন্টস আছে ফ্রিলি মুভ করতে পারে, সেটাই হচ্ছে ওর অ্যাভারেজ বার করার জন্য ওটাকে আমরা বলি নাম ডিগ্রিজ অফ ফ্রিডম, তাকে দিয়ে ডিভাইড করতে হয়। ইনস্টেড অফ n আমরা n-1 দিয়ে ডিভাইড করি, বিকজ একটা কমে যাবে, বিকজ দিস এক্স বার অ্যান্ড ওয়াই বার আর ফিক্সড। মানে আমি কি বলতে চাইছি, 1 2 3 4 5 এই পাঁচটা তোমার কাছে অবজারভেশন আছে। এক্ষেত্রে 1 2 3 4 5 নেই, এক্ষেত্রে আছে 1,2 একটা, 3,4 এক্স ওয়াই পেয়ার, 5,6 এরকম ভাবে আছে, 7,8 এরকম আছে, 10,12 এরকম পাঁচটা পয়েন্ট আছে। এবার আমি বলছি এর মধ্যে কটা ফ্রিলি মুভ করতে পারে, এটা ওয়ান, যেহেতু স্যাম্পল করছো, কোনোবার এটা 1.4 আছে, অন্যবার এটা অন্য কিছু হতে পারে, এটা অন্য কিছু হতে পারে, এটা অন্য কিছু হতে পারে, এটাও ফ্রিলি ঘুরতে পারে, কিন্তু 5 নাম্বারটা ফ্রি পারবে না। কেন? যেহেতু এক্স বার আর ওয়াই বারটা তোমার স্যাম্পলের জন্য ফিক্স, এই চারটা যদি মুভ করে চেঞ্জ হয়ে যায় তাহলে লাস্টেরটাকে কিছু একটা হতেই হবে টু মেক দ্য থিংস এক্স বার অ্যান্ড ওয়াই বার ফিক্সড। সিমিলারলি যখনই কোনো স্যাম্পলে আমরা কাজ করি তার অ্যাভারেজিং করার সময় ডিনোমিনেটর ফ্যাক্টরটাতে আমরা বলি নাম্বার অফ অবজারভেশন বলি না, নর্মালি মিন বার করার সময় আমরা নাম্বার অফ অবজারভেশন বলি। স্যাম্পলের ক্ষেত্রে নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম, এবং সেক্ষেত্রে একটা কমে যাচ্ছে, তার কারণ তোমার স্যাম্পলের জন্য এক্স বার বা মিনটা ফিক্স হয়ে যাওয়ার জন্য 5 নাম্বার পয়েন্ট যেটা এই যে এইটা, যেমন এর অ্যাভারেজ তুমি পেয়েছো হচ্ছে 15 ধরো, তাহলে এটা চেঞ্জ করতে পারো, এটা চেঞ্জ করতে পারো, এটা চেঞ্জ করতে পারো, এটা চেঞ্জ করতে পারো, রাইট? ধরো এটা অ্যাভারেজ কত, 5 4 9 12 আর 3 15, 15 ডিভাইডেড বাই 5 অ্যাভারেজ হচ্ছে 3। এবার এটাকে তুমি চেঞ্জ করে 3 করো, এটাকে তুমি আবার 4 করো, এটাকে 6 করো, 7 করো, এটাকে যা খুশি করতে পারবে না, কারণ 3 করতে গেলে যা দরকার তার মানে টোটালটা 15 হতে হবে, 3 অ্যাভারেজটা ফিক্স তোমার স্যাম্পলের জন্য, তাহলে এই 3টা করতে গেলে 15 হতে হবে, তাহলে 4 3 7 6 13 এর সাথে 20, তাহলে এটাকে -5 হতেই হবে। সো দ্য ফিফথ এলিমেন্ট cannot be free, it depends on the fixed value mean. এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে আমরা কি করলাম, স্যাম্পলের ক্ষেত্রে যখনই অ্যাভারেজ বার করতে যাব, দেখবে অনেক জায়গায় প্রায় সময় তুমি দেখবে n-1 দিয়ে ডিভাইড করবো, কারণ একটা ডিগ্রিজ অফ ফ্রিডম কমে যায়। দ্য রিজন ইজ একটা প্যারামিটার তোমার ফিক্স আছে যেটা নিয়ে তুমি এতক্ষণ কাজ করছো, দ্যাট ইজ হিয়ার ইট ইজ এক্স বার অ্যান্ড ওয়াই বার। এখানে একটা ভ্যালু দিয়ে দেখালাম, অ্যাকচুয়ালি এই ঘটনাটা পেয়ার এর ক্ষেত্রে হচ্ছে আর কি, বাট স্টিল এক্স বার ওয়াই বারও একটা পেয়ার, দ্যাট ইজ ফিক্সড। ইজ দ্যাট ওকে টু এভরিবডি? প্লিজ সে মি ইয়েস অর নো। এটা একটা নাম আছে, এটাকে আমরা বলি কোভ্যারিয়েন্স, রাইট? তার মানে আমি এখন যে কোনো দুটো কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের যদি কোভ্যারিয়েন্সটা বার করে ফেলতে পারি এবং সেটা যদি পজিটিভ হয় তাহলে বলতে পারি ওর মধ্যে একটা পজিটিভ কোরিলেশন আছে, আর যদি নেগেটিভ হয় তাহলে আমি বলতে পারি তার মধ্যে একটা নেগেটিভ কোরিলেশন আছে। এইটা আমি বলতে পারি। সো হাউ উই ক্যান ক্যালকুলেট কোভ্যারিয়েন্স, দ্যাট ইজ এগেন আর দিয়ে আমরা খুব সিম্পলি করতে পারি। সেটা হচ্ছে কিরকম, এইরকম খুব ছোট্ট একটা প্রবলেম, সে দিস ইজ ওয়ান দ্য প্রবলেম। দেখো কিছুই করিনি, ওয়াটার এডুকেশন, ওই ফাইলটা নিলাম, সামারাইজ কোভ্যারিয়েন্স বিটুইন ডলার, ওই ডলার এইটা এক্স আর এফ মানে ফিমেল ওয়াই, এই দুজনের মধ্যে কোভ্যারিয়েন্সটা কি হয় লিখতে হয়, জাস্ট এই ফাংশনটা লিখে এক্স ইকুয়াল টু এইটা, ওয়াই ইকুয়াল টু এইটা লিখলে পরে চালালে পরেই আমরা কোভ্যারিয়েন্সটা পেয়ে যাবো। দেখি কোভ্যারিয়েন্সটা কত আসছে। নাও দিস ইজ হোয়াট মাই কোভ্যারিয়েন্স। কোভ্যারিয়েন্স ইজ সেইং NA। কোভ্যারিয়েন্স ইজ NA কেন বলছে, দ্য রিজন ইজ এইগুলোর মধ্যে কোথাও একটা NA ভ্যালু আছে, মানে এই পার্সেন্টেজ $1 বা ফিমেল, এগুলোর মধ্যে একটা NA ভ্যালু কোথাও আছে, নিশ্চয়ই ডেটার মধ্যে আছে। সেই NA ভ্যালুটাকে ড্রপ করে আমরা যদি করি তাহলে আর এই সমস্যাটা হবে না। যেমন এখানে যদি আমরা ড্রপ, দেখো আমি তারপরে ড্রপ করে দিয়েছি ডলার, কারণ NA থাকলেও না কোভ্যারিয়েন্সটা ক্যালকুলেট করতে পারে না, কারণ NA এর তো কোনো ভ্যালু বুঝতে পারছে না কি হবে। সেজন্য আমরা ড্রপ NA যদি করে দিতাম দুটো থেকে, তারপরে যদি আমরা এটাকে চালাতাম, let's run this, drop করার পর then you will get -203। মজার ব্যাপার দেখো কোন দুটো ভ্যালুর মধ্যে নিয়েছি আমরা, এই দুটো ভ্যালুর মধ্যে, রাইট? এই
কোথায়, এই দেখো পার্সেন্টেজ ডলার আর ফিমেল ইন স্কুল, এই দুটোর কোভেরিয়েন্সটা নেগেটিভ, মানে একটা বাড়লে একটা কমবে, সেটাই কিন্তু আমরা এক্সপেক্ট করেছি এবং পিকচারেও কিন্তু তাই দেখাচ্ছে, একটা বাড়লে একটা কমছে। ঠিক আছে, এটাই যদি তুমি একটা কাজ করতে পারো, যদি মনে করো তোমরা ড্রপটা লিখবে না, তুমি চাও যে কোভ্যারিয়েন্স ওর এনএ গুলোকে ইগনোর করুক, তাহলে একটা পদ্ধতি আছে করার, সেটা হচ্ছে এরকম। দেখো এইটার মধ্যে আমি সেটা অ্যাপ্লাই করেছি, ড্রপটা লিখিনি, না লিখে এখানে একটা ইউজ লিখে, ইউজ বলে প্যারামিটার আছে, সেটাকে তুমি যখনই টাইপ করবে ও দেখাবে ইউজ ইকুয়াল টু কত তোমায় দিতে বলবে, কমপ্লিট। ইউজ কমপ্লিট লিখলে মানে হচ্ছে যেগুলো ইনকমপ্লিট ডেটা আছে ওগুলোকে ইগনোর করবে, শুধু কমপ্লিট ডেটা নিয়ে কাজ করবে, তার মানে এনে থাকাগুলোকে ও ইগনোর করবে। তখন তোমাকে আর এই ড্রপ অ্যানে করতে হবে না, এই কমপ্লিট ইনফরমেশন গুলো থেকেই বানাবে। সো ইফ আই রান দিস ইউ উইল সি দ্য সেম রেজাল্ট। এখানে কিন্তু আমি ড্রপ এনেটাকে তুলে দিয়েছি, লক্ষ্য করো এখানে কোনো ড্রপ এনে নেই। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? ওটা আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। মানে আমি বলছি আইদার তুমি ড্রপ এনে দিয়ে করতে পারো, তখন তোমার এই ইউজটা লিখতে হবে না, কারণ তুমি তো এনে ড্রপ করে দিয়েছো। কারণ ইউজটা যদি না লেখো তাহলে ও, আর ড্রপ এনেও যদি না করো, ও এনে ভ্যালুগুলোকে নিয়ে আর কিছু করতে না পেরে আটকে যাচ্ছে, এনে রেজাল্ট দিয়ে দেয়। সেগুলো দুটো ওয়েতে এটা সলভ করা যায়, আইদার ইউ ড্রপ দ্য এনে অ্যান্ড দেন রাইট দ্য ফর্মুলা, অথবা তুমি ডাইরেক্টলি লেখো ইউজ বলে একটা আর্গুমেন্ট দিয়ে দাও এবং লেখো যে শুধু কমপ্লিট ডেটাটাকে দিয়ে ক্যালকুলেট করো, then it will automatically drop. You do not need to write that drop in a command. Is that okay? Please say me yes or no. স্যার এই কমান্ডটা তো আমরা আগেও ইউজ করতে পারতাম, ড্রপ এনে না করে বারবার, না এর আগে অনেকগুলো। না দেখ বলছি, যেখানে যেখানে অনেক অনেক ফাংশন আছে যারা এনএ কে দিয়ে ডিল করতে পারে, মানে এনএ কে জিরো ধরে নেবে, এরকম ফাংশন আছে, সেক্ষেত্রে এটা করার দরকার পড়ে। এবার দেখো এই ল্যাঙ্গুয়েজ গুলো যত অ্যাডভান্স হচ্ছে তত সিস্টেমেটিক এবং স্ট্রিমলাইন হচ্ছে, ঠিক আছে? সুতরাং যেখানে যেখানে করা সম্ভব সেখানে সেখানে তুমি করতে পারতে, আর যেখানে যেখানে সম্ভব নয় পারতে না। সব জায়গায় সম্ভব হয় না, কারণ সবকটা ফাংশনকে যার যখন প্রয়োজন সে যখন প্যাকেজে আপডেট করে, এরকম করে বলে অনেক তো ফাংশন আছে না তৈরি করা, সবার ক্ষেত্রে নেই। তোমার কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে যদি ড্রপ এন এর বদলে এই ব্যবস্থাটা করা, তুমি দেখতে পাবে যে কোনো, তুমি কিভাবে বুঝবে করা যাবে কিনা, তুমি কোশ্চেন মার্ক দিয়ে কোভ্যারিয়েন্স লিখবে। আমি তোমাকে বলছি কিভাবে বুঝবে, কোশ্চেনটা আমি মনে রাখবো কি করে। এই ধরো কোশ্চেন মার্ক কোভ্যারিয়েন্স, ইউ রান, ইট উইল টেল ইউ। দেখো এখানটায় সব দেখাবে, এই দেখো এখানে দেখো ভ্যার এক্স ওয়াই ইউজ বলে একটা প্যারামিটার আছে, দেখতে পাচ্ছ? ইউজটা বাই ডিফল্ট হচ্ছে এভরিথিং, মানে সবাইকে নিচ্ছে, তার বদলে তুমি কয়েকটাকে কমপ্লিট দিতে পারো। এবার এরকম তুমি ডেফিনেশন লিখে দেবে, এটা ওই ডেফিনেশনটা আপ টু ডেট আছে কিনা, তাহলে তুমি নিশ্চয়ই করতে পারো। ইজ দ্যাট ওকে? আচ্ছা, ওকে, ফাইন। মানে তোমার যখনই আটকাবে হেল্প মারলেই তুমি সব পেয়ে যাবে হাতের সামনে। ওকে, নাও সো আই হোপ ইট ইজ ক্লিয়ার দ্য কোভ্যারিয়েন্স পার্ট। তার মানে আমি কিছু ক্যালকুলেট করলাম না, কিন্তু এই সামেশন টামেশন আমি লিখেছি কিন্তু আমি কিছু করলাম না, আমি জাস্ট তোমাদের বলে দিলাম তুমি কোভ্যারিয়েন্স ওখানে লিখলেও দিয়ে দেবে তোমাকে, এবং এটাও দেখালাম কি করে স্যার ফ্যাক্টরটা করতে হবে। হ্যাঁ, ফ্যাক্টরটা বের করবে, আর ভ্যালু, আর ভ্যালু ফ্যাক্টরটা বের করব কি করে তাহলে? ওটা এখন আমি বার করিনি, ওটা আমি আসছি। অ্যাট লিস্ট উই হ্যাভ আন্ডারস্টুড কি তোমাকে যদি আমি এখন একটা অ্যাসোসিয়েশন দেখতে বলি, তুমি কোভ্যারিয়েন্সটা বার করে আমায় বলতে পারবে যে স্যার এটা পজিটিভ মানে পজিটিভ কোরিলেটেড, আর নেগেটিভ মানে নেগেটিভলি কোরিলেটেড। বেশি কিছু বলতে না পারলে অন্তত এটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়লে এটা কমবে, এরকম বলতে পারবে। কতটা কি হবে সেটা বলতে পারছো না এখনো। ইজ দ্যাট ওকে? ইজ দ্যাট ফাইন? হ্যাঁ স্যার। সো উই হ্যাভ রিমুভড ওয়ান ডিফেক্ট। ডিফেক্টটা কোনটা? ওই যে ডেটা বাড়লে বেড়ে যাচ্ছিল, ওইটা এখন হবে না। বাট উই স্টিল হ্যাভ আনাদার ডিফেক্ট। হোয়াট ইজ দ্যাট ডিফেক্ট? দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড। তো ছোট্ট একটা আরেকটা ডিফেক্ট আছে, দেখো সেম আরেকটা ছবি আঁকছি এরকম, দিস ইজ দ্য টু ডায়াগ্রাম। এবার লক্ষ্য করো এরকম 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 একটা হলো, এরা খুব সুন্দর কোরিলেটেড, দেখো একটা বাড়লে একটা বাড়ছে। ওকে, আবার আরেকটা আমি আঁকছি ছবি এরকম 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 এরকম, আর একটু পাশ দিয়ে ধরো এরকম যাচ্ছে, অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো পয়েন্ট আছে। নাও দ্য কোশ্চেন ইজ, মজার ব্যাপারটা দেখো এদের দুজনেরও নেচারটা সেম, দ্য অনলি ডিফারেন্স নাম্বারটাও তো আমি এন দিয়ে ভাগ করে দিয়েছি, মানে সে নাম্বারের এফেক্টটাও চলে গেছে। বাট দ্য প্রবলেম ইজ এই দুজনের মধ্যে এই ভ্যারিয়েন্সটা কিন্তু এর অনেক বেশি, এর কিন্তু ভ্যারিয়েন্স খুব কম। দেখো নিজেদের মধ্যে এক্স ওয়াই এর ভ্যারিয়েন্স নেই বললেই চলে, রাইট? কিন্তু এখানে ভ্যারিয়েন্সটা অনেক বেশি। তো এই ভ্যারিয়েন্স বেশি হওয়ার জন্য এর মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা এর থেকে অনেক আলাদা হবে, অথচ নেচার সেম।
নেচার সেম, কিন্তু এক্স মাইনাস এক্স বারের এই ব্যাপারটা এর ক্ষেত্রে অনেক বড় হবে, বিকজ এক্স ইজ নাও অনেক লার্জ, এক্স এর ভ্যারিয়েশন অনেক বেশি, ওয়াই এর ভ্যারিয়েশন কোথায়, এখান থেকে স্টার্ট হচ্ছে ওয়াই এই অবধি যাচ্ছে, সো দিস ইজ হোয়াট ওয়াই এর রেঞ্জ। আর এখানে ওয়াইটা কতটুকু ছিল, ছোট্ট ছিল, বাট এখানে অনেক বেশি, দ্য রিজন ইজ নিচে ওপরে অনেকগুলো আছে, সো দেয়ারফর এই ভ্যারিয়েন্সটা বেশি হলেও কিন্তু এটা বেড়ে যেতে পারে। সো টু remove that defect, what you need to do is that you need to divide this covariance by x এর ভ্যারিয়েন্স ডিভাইডেড বাই y এর ভ্যারিয়েন্স। এই দুটো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যে রেজাল্টটাকে বার হয় সেইটাকে আমরা বলি কোরিলেশন কোএফিসিয়েন্ট। তার মানে এখন কি, ডিফেক্ট 1ও থাকলো না, n-1 দিয়ে ডিভাইড করে ঠিক করলাম, ভ্যারিয়েন্সের কারণে সেম প্যাটার্নের দুটো ডিফারেন্ট ভ্যালু বেরোচ্ছিল সেটাও আর থাকবে না, কারণ যার ভ্যারিয়েন্স যত বেশি হবে, যার ভ্যারিয়েন্স যত বেশি তার এক্স মাইনাস এক্স বার মানে কোভ্যারিয়েন্সটাও তত বেশি হবে, তবে তাকে যদি ভ্যারিয়েন্স দিয়ে ভাগ করে দাও আবার কমে গিয়ে ঠিক হয়ে যাবে। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? হ্যাঁ স্যার। সো তার মানে আমরা করছিটা কি, আমরা এমন একটা ভ্যালু পেতে চাইছি যেটা দিয়ে সবাইকে রিপ্রেজেন্ট করা যায়, একই রকমের প্যাটার্ন যেন একই ভ্যালু প্রোভাইড করে, কারণ বিকজ হোয়াট ইজ মাই এন্ড অবজেক্টিভ, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাটার্ন বিটুইন টু কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, দ্যাটস ইট, নাথিং মোর নাথিং লেস। দেয়ারফর এইটাকে আমরা বলবো কোরিলেশন কোএফিসিয়েন্ট। এখন মজা হলো, এর একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে, এর ভ্যালুটা ম্যাক্সিমাম 1 হয় আর মিনিমাম -1 হয়, এর বাইরেও যেতে পারে না, এর বাইরেও যেতে পারে না, দ্যাট নিডস এ ম্যাথমেটিক্যাল প্রুফ হুইচ ইজ নট রিলেভেন্ট হিয়ার, এবং সেটা ইনটিউশন দিয়েও বলা যায়, বাট ইট উইল টেক লিটল বিট অফ এক্সট্রা অ্যামাউন্ট অফ টাইম। মাই কোশ্চেন ইজ, এই আর তার মানে কোভ্যারিয়েন্স বার করে তুমি কিছুই করবে না, কিভাবে আমি করব, দেখো আমার কাছে কোড আছে, লেটস সে আর, সেম কোড ইউ শুড সি হিয়ার, কোভ্যারিয়েন্স যেভাবে বার করছিলে, জাস্ট কোর বলে একটা ফাংশন আছে, যেটাকে আমরা বলি কোরিলেশন, এটা বার করলে আর দেবে তোমাকে, এটা যদি তুমি চালাও আর কিচ্ছু না, কোভ্যারিয়েন্সের বদলে কি সিও আর লিখতে হবে, বাকি সেম থিং, দেখো ইউজ ইকুয়ালস টু কমপ্লিট, তারপরে ইফ ইউ রান ইউ উইল সি দিস ভ্যালু 808651, মানে এই ভ্যালুটা। আবার পরেরটার ক্ষেত্রে যদি চালাও, মানে ডলারের সঙ্গে যদি চালাও, এটা আমরা কিসের সঙ্গে করলাম, এটা আমরা ওয়াটারের সঙ্গে করলাম, আবার আমরা এটাকে ডলারের সঙ্গে করতে পারতাম, তাহলে তুমি নেগেটিভ কোরিলেশন পাবে -7.4। নাও দ্য সি দ্য ইন্টারেস্টিং পার্ট, +1 থেকে -1, তার মানে 1টা হচ্ছে পজিটিভলি কোরিলেটেড, -1টা হচ্ছে নেগেটিভ কোরিলেশন, মাঝখানে 0টা যেটা আছে সেটা হচ্ছে নো কোরিলেশন, আর মাঝে এইখানে থাকলে মডারেট পজিটিভ, এখানে থাকলে মডারেট নেগেটিভ, অল দোজ থিংস। সো বেসড অন দ্যাট, সো এইখানে যদি ছবিটা যেটা আমরা এঁকেছিলাম সেই ছবিটা হচ্ছে এইটা, এবং আমরা যেটা বলতে চাইছি যে এই সব ক্যালকুলেশন গুলো আমরা দেখালাম তোমাকে, কোভ্যারিয়েন্স ক্যালকুলেট করলাম, আর ওই ওয়াটারের সঙ্গে ফিমেলের করলাম, আর ওই ডলারের সঙ্গে ফিমেলের করলাম, সিমিলারলি কোরিলেশন করলাম, সব বার করলাম, তারপরে আমরা নোট ডাউন করলাম, এবং যেটা মজার জিনিস দেখলাম, এই ডলারের সঙ্গে ফিমেলের যে কোভ্যারিয়েন্স সেটা নেগেটিভ, আর কোভ্যারিয়েন্স যেটা ওয়াটারের সঙ্গে সেটা পজিটিভ, এবং এই যে ডলারের সঙ্গে আর এর ভ্যালুটা এটা -7 কি একটা ছিল, দেখি কোথায়, -714, সো মাইনাস আর ইকুয়ালস টু -0.714, এখানে আর ইকুয়ালস টু 0.80 কিছু একটা ছিল, লেট মি সি দ্যাট, কোথায় গেল, 808, ওকে, 3 ডিজিট পর্যন্ত নিচ্ছি। সো দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ হিয়ার, সো কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা -1 থেকে +1 এর মধ্যেই থাকতে পারবে, ইউ হ্যাভ এ প্রুফ হাউ টু দ্যাট কুড হ্যাপেন, এর বাইরেও কোনদিন যাবে না, তার মানে এটা হচ্ছে পারফেক্টলি নেগেটিভ কোরিলেশন। এইটা কিন্তু পারফেক্টলি নেগেটিভ কোরিলেশন নয়, বিকজ ইট ইজ নট -1, বাট ইট ইজ ক্লোজ টু দ্যাট, তার মানে ইটস আ ভেরি নেগেটিভ, মানে একটা মডারেট নেগেটিভ কোরিলেশন, রাইট? যত তুমি 0-র দিকে যাবে আস্তে আস্তে নো হবে, আবার উপরের দিকে উঠলে পজিটিভলি কোরিলেশন হবে, এটা হচ্ছে পারফেক্টলি পজিটিভ, এটা হচ্ছে নো কোরিলেশন। মাঝখানে থাকলে মডারেট, আর যতটা উপরে থাকবে তত বেশি মানে পজিটিভ, আর এখানে থাকলে মডারেট পজিটিভ, এখানে হচ্ছে মডারেট নেগেটিভ। তার মানে আমাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে এইটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন, আর এটা হচ্ছে পজিটিভ কোরিলেশন। ডাজ ইট মেক সেন্স টু এভরিবডি? প্লিজ সে মি ইয়েস অর নো। ইয়েস স্যার। তাহলে আমি যদি একটা ডেটা ফাইল দিয়ে বলি যে এরা কিভাবে কানেক্টেড, নাও দ্য কোশ্চেন ইজ, এই আর এর একটা মাহাত্ম্য আছে, এটা আমরা দেখবো,
কালকে আমরা রিগ্রেশন করব। রিগ্রেশন আরেকটা মজার জিনিস, এটার উপরে বেস করে রিগ্রেশন। ওটা মানে কি, এই লাইনটা আমরা টানার চেষ্টা করব। যেমন রিগ্রেশন যেটা করব সেটা হচ্ছে এইটা, দেখো এখানে আমরা কোনো লাইন টানতে পারি। হ্যাঁ, এবার তো এই অবধি যখন আমরা করেছি, আরটা কোথায় গেল? লেটস সে দিস ওয়ান ইজ আর। যখন আমরা এই গ্রাফটা করেছিলাম, সে দিস গ্রাফ, ওকে, সে দিস গ্রাফ, লেটস সে দিস গ্রাফ। এবার এদের এই প্যাটার্নটাকে কালকে আমাদের খুঁজে বার করতে হবে। দিস গ্রিন লাইন ইজ শোয়িং ইউ দ্য প্যাটার্ন। নাও ইট হ্যাজ এ ভেরি ইন্টারেস্টিং রেজাল্ট, যে এবার তুমি এই লাইনটা হচ্ছে মোস্ট অ্যাকিউরেট লাইন, যেটা এই ডেটাটাকে এক্সপ্লেন করে। এর স্লোপটা দিয়ে বোঝা যায় কিভাবে রিলেটেড। সুতরাং এই লাইনটা কিভাবে আমরা পেলাম? দিস ইজ কল্ড রিগ্রেশন লাইন। কালকে আমরা দেখবো এর দুটো কারণ থাকে এটা করার। একটা হচ্ছে প্যাটার্ন, এবং প্যাটার্নটা পেলে তুমি ওর ফিউচার ফোরকাস্ট করতে পারবে। মানে আরো ডান দিকে গেলে 90% যদি হয়ে যায় সিটিজেন লিভিং লেস দেন $1, তাহলে ওর প্রেডিক্ট করা যায় ওই দেশটাতে ফিমেল এডুকেশন কত হতে পারে। সো দ্যাট ইজ কল্ড প্রেডিকশন। দ্যাট ইজ দ্য আনাদার পার্ট অফ ইউর ডেটা অ্যানালিসিস। হোয়াট উই আর লার্নিং টিল নাও, স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালিসিস, কনফিডেন্স, যেটা আমরা দেখছি সেটা কতটা সত্যি। এরপরে যদি সেটা সত্যিই হয়, ইউ ক্যান প্রেডিক্ট ফর আননোন ডেটা, সেটা হচ্ছে নেক্সট পার্ট, যাকে আমরা বলি প্রেডিকশন, which is not in our syllabus right now. But we will draw this diagram because this is very important. এটাকে আমরা বলি লিনিয়ার রিগ্রেশন। কালকে আমরা এটাই জানবো। এই লিনিয়ার রিগ্রেশনটা দাঁড়িয়ে আছে এই কোরিলেশনটার উপর। সেজন্য আমি আজকে কোরিলেশনটা তোমাদেরকে বলতে চাইছি। কালকে এটাকে ইউজ করে আমরা এই লাইনটাকে তৈরি করবো। ফরগেট অ্যাবাউট দ্যাট। So I hope till now it is okay to everybody how it is happening. Is that okay? Yes, sir. Okay. Fine. Now, it's still not yet over. The one thing is still pending. What is that? We are dealing with our sample. Till now, আমরা পেয়েছি একটা correlation, and of course we get, let's say, value r equals to 0.808. But this is a strong correlation, positively correlation. বুঝতেই পারছো 0.8 মানে ভালোই পজিটিভ আছে, একের কাছাকাছি প্রায় চলে গেছে। তার মানে একটা বাড়লে একটা খুব ভালো মতোই বাড়ছে। কতটা বাড়ছে না বাড়ছে সেটা একটু পরে হচ্ছে। বাট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ, আমরা যা কিছু করলাম একটা ছোট্ট স্যাম্পেলের উপর করলাম। তাহলে টু ডু দ্যাট ইনফারেন্স উই নিড টু হ্যাভ এ স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস টেস্টিং। এই আর ভ্যালু, আর যে এইটা পপুলেশনের জন্য এটা কতটা 8 এই ভ্যালুটা কতটা কারেক্ট, সেইটা আমাকে পি ভ্যালু দিয়ে জাস্টিফাই করতে হবে। So the pattern is same. You need a null hypothesis. What is your null hypothesis? There is no relationship between two variables. That means r is equals to 0. Now, why it is the null hypothesis? Because you have done something. Existing কোনো নিশ্চয়ই রিলেশনশিপ ছিল না, তা না হলে তুমি এই রিসার্চটা করতে যাচ্ছ কেন? যদি রিলেশনশিপ অলরেডি কেউ বেরি করে দিয়ে থাকে, তাহলে তো আর রিসার্চটার কোনো ভ্যালু নেই। তার মানে এতদিন পর্যন্ত বাজারে এর রিলেশনশিপ নিয়ে কেউ কোনো কমেন্ট করেনি। তার মানে we will assume there is no relationship. That's the reason nobody has commented. If it is important, then somebody would have done it earlier. তুমি এবার সেটার উপর দিচ্ছ। তো let's the first assumption, there is no relationship. This is our null hypothesis. And what is the alternate hypothesis? R not equals to 0. Are you getting what I am saying? Yes, sir. And same thing, আমরা একটা স্যাম্পল নিয়ে কাজ করেছি, এরকম অজস্র স্যাম্পল। তাহলে কি what we need a statistic, signal versus ratio, signal divided by the noise. Then we will see কোথায় পড়ছে সেটা আমাদের ওই নর্মাল ফিটিং কার্ভের, এবং করেসপন্ডিং পি ভ্যালু, and based on the p value we will reject null or do not reject null. That's the only thing. And interesting part, এটার সঙ্গে ওয়ান স্যাম্পল টি টেস্টের একটা সুন্দর মিল আছে। ওখানে তুমি কি করছিলে, মিনটা 5 কিনা লক্ষ্য করো। এখানে তুমি কি চেক করছো, আর ইকুয়ালস টু, মানে আর ইকুয়ালস টু 0 কিনা তুমি চেক করছো, নট রাইট? আর ওখানে কি করছিলে, মিনটা 5 কিনা চেক করছিলে, এখানে আর একটা ভ্যালু কিনা চেক করছো। দিস ইজ সামথিং লাইক ইউর ওয়ান স্যাম্পল টি টেস্ট। সো বাট ইটস নট এক্সাক্ট, মানে অবশ্যই তাই, কিন্তু এর সিগন্যাল রেশিও গুলো ডিফারেন্ট হতে পারে, বিকজ ইটস এ ডিফারেন্ট থিং। ওখানে মিন নিয়ে কাজ করছিলে, বাট হিয়ার আর ইজ এ ভেরি কমপ্লেক্স প্যারামিটার, covariance xy divided by sigma x sigma y. This is not mean, this is something else. So that signal, the value of noise, they might be different, but the architecture and the framework still remains the same. What is the signal? এরকম অসংখ্য লোক করছে, এবং তোমার r equals to 0 টা হওয়ার চান্স কতটা ওইখানে সেটা জানতে চাইছি। So this is something like t-test, signal by noise, but here signal is what? Signal হচ্ছে rxy, যেটা তুমি পেয়েছো 0.8081, and what is the
এটা কি নাল হাইপোথিসিস ভ্যালু, দ্যাট ইজ 0, কারণ আমরা ধরে নিচ্ছি নাল হাইপোথিসিস 8 0। সো দিস ইজ মাই সিগন্যাল। আমার 0 পাওয়ার কথা ছিল নাল হাইপোথিসিস ট্রু হলে, কিন্তু আমি পাচ্ছি 0.8081। সো দিস ইজ হোয়াট দ্য ডিফারেন্স। নাও ইউ নিড টু হ্যাভ দ্যাট নয়েজ, বাট আনফরচুনেটলি এই নয়েজ ক্যালকুলেশনটা এই ক্লাসটায় দেখানো সম্ভব নয়। ইউ ডোন্ট নিড টু রাইট দ্যাট ফর্মুলা। দেয়ার ইজ এ ভেরি ইন্টারেস্টিং ফর্মুলা কিভাবে নয়েজটা এরকম বেরোয়, but I will not do that because it's actually will not understand this how it get calculated, because it's very statistical heavy calculation. So finally একটা এরকম t বলে আসবে এবং এই t-টা t distribution follow করে with degrees of n-2 degrees of freedom. So you don't need to actually, just I have shown this formula to complete this topic, but what you need to do, just go back to our R. So I have done that code here. দেখো মজা দেখো, this is what your sample n. So দেখো, if you write core dot, দেখো টেস্ট, এটাকে আমরা বলি কোরিলেশন টেস্ট। এটা যদি করো, দেখো আমি এটা করেছি এখানটায়, আমি আর লিখছি না। core dot test কার কার মধ্যে কোরিলেশন করছো, একটা হচ্ছে ওয়াটার x, তারপর দেবে y, y-টা হচ্ছে ফিমেল ইন স্কুল। ইফ ইউ রান দিস কোড ইউ উইল সি অল দিস ভ্যালুস। দেখো, সো দিস ইজ হোয়াট t ভ্যালু। ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ 94, n-2 96 খানা ছিল। কেন 96, n-2 সেটা বাদ দাও, ইটস ইজি, বাট অনেকটা লেংদি ডিসকাশন। যখন রিগ্রেশন করবো কালকে একটু আলোচনা করবো ওইটা। তখন p ভ্যালু is less than the threshold. If your threshold is normally আমাদের threshold 0.05 হয়, তার মানে p value is very less than this, p low মানে null hypothesis is rejected. That means যে observe করছি 0.8081 which is much higher, therefore we will reject the null hypothesis. So therefore এটা হচ্ছে আমাদের statistical testing. এবার কোশ্চেন হচ্ছে যে এই দেখো এটা হচ্ছে r এর ভ্যালু, ঠিক আছে। এবার এটা কতটা স্ট্রং সেটা বোঝার জন্য আমরা কি করি, r স্কয়ারটাকে ক্যালকুলেট করি। এই r স্কয়ার ভ্যালুটাকে আমরা যদি ক্যালকুলেট মানে 0.8081, এইটার যে স্কয়ার, এটাকে আমরা বলি কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন, কতটা স্ট্রং। ওকে, উই উইল ডিসকাস ইট ইন দ্য রিগ্রেশন ক্লাস। এইটা দিয়ে আমাদের রিগ্রেশন অ্যানালিসিসটা চালু হবে, ঠিক আছে। এই আর তার মানে, সো হোয়াট উই হ্যাভ আন্ডারস্টুড, ইউ ক্যান অলওয়েজ ক্যালকুলেট এ আর ফ্রম এ সিস্টেম। সেই আরটা যখন হাতের কাছে পাবে, তারপরে তাকে একটা হাইপোথিসিস টেস্ট করে তুমি তার সিগনিফিকেন্স টেস্ট করতে পারো। যদি দেখো তোমার সিগনিফিকেন্স টেস্ট মিলে গেল, তাহলে কি হলো, হয়ে গেল। এবার দেখো এখানে অনেক জিনিস আমরা বাদ দিয়েছি। কি কি বাদ দিয়েছি, নর্মালিটি অ্যাজাম্পশন আমাদের করা হয়েছে, সেটা যদি চেক করার জন্য কিউ প্লট, হিস্টোগ্রাম এগুলো আমরা ড্র করতে পারি। এগুলো ড্র করে আমরা কতটা নর্মাল দেখতে পারি, স্কিউনেস করতে পারি, যেরকম টি টেস্টের ক্ষেত্রে করেছিলাম সেইগুলো করি। এবার যখন নর্মাল টেস্ট ফেল করে যাবে, তখন আবার আমরা নন প্যারামেট্রিক টেস্ট করি, বাট দ্যাট ইজ আগান আলাদা টেস্ট, মিডিয়ান বেসড টেস্ট, সেটা এখানে আমি আর বলছি না, বাট ফ্রেমওয়ার্ক ইজ সেম। তার মানে যে কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস কিভাবে স্টার্ট হয়, প্রথমে ডেটা, তারপরে সেটাকে ক্লিন, প্রথমে প্রবলেম তো সবার উপরে আছে, কি দুটোর মধ্যে কি করতে চাইছো, ডেটাটাকে নিলে, ক্লিন করে তুমি স্ট্যাটিস্টিক্স গুলো বার করো, হ্যাঁ, তারপরে গ্রাফটা ড্র করো, দেখো তুমি ঠিক ডিরেকশনে আছো কিনা অরিজিনালি, তারপরে স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং করবে। এবার টেস্টিংটা করার পরে অ্যাজাম্পশন গুলোকে দেখবে, বা আগে অ্যাজাম্পশনও দেখতে পারো, বা লার্জ ডেটা হলে অ্যাজাম্পশনটা ম্যাটার করে না। অ্যাজাম্পশন যদি না মেলে, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে প্যারামেট্রিক থেকে নন প্যারামেট্রিকের দিকে যেতে হবে। আমরা টি টেস্টের ক্ষেত্রে দু একটা এক্সাম্পল দিয়েছি নন প্যারামেট্রিক, অ্যানোভার ক্ষেত্রেও দিয়েছি, এর ক্ষেত্রে আমি আর দিচ্ছি না, বাট দ্য ফ্রেমওয়ার্ক স্টিল রিমেন্স দ্য সেম। প্লিজ আন্ডারস্ট্যান্ড, নন প্যারামেট্রিক টেস্ট সবসময় কি মানে, কি প্যারামেট্রিক টেস্ট মানে ও ডিস্ট্রিবিউশনটা একটা আছে আমরা অ্যাজিউম করি, তা না হলে নর্মাল চেক করতে যাচ্ছি কেন। যখন নর্মাল নেই, তার মানে আমরা ধরে নিচ্ছি ওর কোনো ডিস্ট্রিবিউশনও নেই, সেক্ষেত্রে আমরা কি করছি, মিডিয়ান বেস স্ট্যাটিস্টিক্স দিয়ে কাজ করছি। ইনস্টেড অফ মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেখানে আমরা মিডিয়ান নিচ্ছি, কারণ মিডিয়ানের জন্য কোনো ডিস্ট্রিবিউশন লাগে না। হোয়াট ইজ মিডিয়ান, অসংখ্য ভ্যালু থাকলে ঠিক মাঝখানেরটাই মিডিয়ান। তার মানে ওইভাবে শেপ হতে হবে, হ্যান হতে হবে, ওই ব্যাপারগুলো নেই, ঠিক মাঝখানের ভ্যালুটা হচ্ছে মিডিয়ান।
সো দিস ইজ দ্য ফ্রেমওয়ার্ক অফ এভরি স্ট্যাটিস্টিক্স। তুমি যদি কাই স্কোয়ার করতে চাও একই ব্যাপার, আবার তুমি ডেটাটাকে নেবে, তুমি গ্রাফটাকে দুটোকে ড্র করবে, দুটো ভ্যারিয়েবল কিভাবে কানেক্টেড, ঠিক আছে, সে এবার ড্র করার পরে কাই স্কোয়ার টেস্টিং করে তার সিগনিফিকেন্স টেস্ট করবে যে সত্যি তারা কিনা, এবং নর্মালিটি টেস্ট করবে, তার করেসপন্ডিং নন প্যারামেট্রিক টেস্ট আছে। সো ইয়োর ফ্রেমওয়ার্ক রিমেন সেম। ইজ দ্যাট ওকে টু এভরিবডি? এনি কোশ্চেন? এনি কোশ্চেন? ঠিক আছে। ফাইন, দাঁড়াও এক সেকেন্ড। ওই যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করবো রিজেক্ট করবো যে